রাসেল নিজের হাতে গার্লফ্রেন্ড হত্যা করে বাবা মার লাশকে সামনে রেখে থায় দাঁড়িয়ে আছে। চোখে নেই কোনো পানি। আজকে ওর চোখে পানি থেকেও যেন বের হচ্ছে না। আপনাদের মনে অবশ্যই জানার আগ্রহ থাকছে এমন কেন হচ্ছে, তাই না? তাহলে চলেন আপনাদের সব কিছু শুনিয়ে দেই। তার জন্য অতীতের সাগরে ডুব দিতে হবে। আজ থেকে 5 বছর আগের ঘটনা। রাসেল রুমে বসে চোখের সাথে হেলান দিয়ে অধরে চোখের জল ফেলেই যাচ্ছে। রাসেলের এমন কান্না যেন কেউ দেখছে না, কেউ শুনছেও না। ওর কান্না ভেজা চোখের জল যেন নীরবে পরনের শার্টটাকে ভিজিয়ে ফেলছে। রাসেলকে আজকে ওর বাবা মা সেই মার দিছে, যেটা কোনো বাবা মা তার সন্তানের উপর দিতে পারে না। কেননা একটি হলো তার হাত কাঁপত, কিন্তু এই পাষণ্ড পিতার হাত একটু কাঁপেনি। রাসেল মায়ের কারণে গলা কাটা মুরগির মতো গড়াগড়ি করে কান্না করছে, তবু মেরেই গেল। কখনো লাঠি, আবার কখনো মোটা রশি চাবুকের মতো বানিয়ে। কেননা রাসেল আজকে কম টাকা ওর বাবার হাতে তুলে দিচ্ছে। রাসেল প্রতিনিয়ত কষ্ট করে বেশি টাকার জন্য, কিন্তু টাকা ওর কাছে ধরা দেয় না। ব্যথা ভরা শরীর, তার উপরে আজকে খাইতেও দেয়নি ওর মা। এমন শুধু আজকে না, বরং প্রায় দিনই রাসেলের পেটে ভাত জোটে না। মা বাবাকে খুব ভালোবাসে, তাই ফেলে যেতেও পারছে না। ওর খুব করে মনে হয় নিজেকে শেষ করে দিতে, কিন্তু পারে না। কেননা রাসেল ওর বাবা মাকে খুব ভালোবাসে। তাই তো দিনের পর দিন সকল দুঃখ কষ্টকে আঁকড়ে ধরেই এই বাড়িতে পড়ে আছে। একদিন দুপুরে রাসেল খাবার জন্য জেনে এসেছে, অমনি শুরু হয়ে যায় এক তুমুল কাণ্ড। চলেন নিজের চোখেই দেখবেন, আর আমার মুখে শুনবেন, কেমন? তোর জন্য আমার হাড়িতে কোনো ভাত নেই। যেদিন অনেক টাকা কামাই করে এনে দিতে পারবি আমাদের হাতে, সেদিন তোর জন্য আমার হাড়িতে ভাত থাকবে। আসলেই তোর মা ঠিকই বলেছে। তোর মতো কুলাঙ্গারকে জন্ম দেওয়াটাই আমাদের সব থেকে বড় ভুল হয়েছে। আল্লাহর কাছে কত করে বলেছিলাম আমাদের যেন একটা ছেলে সন্তান দেয়, সে অনেক অনেক টাকা পয়সা ইনকাম করবে, আমরা রাজার হালে পায়ের উপর পা তুলে বসে বসে খাবো। কিন্তু তুই আমার সেই স্বপ্নটাই ভেঙে দিছস। হ্যাঁ, তোর বাবা ঠিকই বলেছে। আমাদের কত শখ ছিল আমার ছেলে একজন মিলিনিয়ার হবে, আমাদের টাকার কোনো অভাব থাকবে না। আর তুই তো কোনো কাজই করিস না, ভাদাই মার মতন ঘুরে বেড়াস। তোর জায়গা আমার বাড়িতে হবে না। তোর মতন বেকার ছেলেকে বাড়িতে রাখাচ্ছে, খালি বাড়ি করে রাখাই অনেক ভালো। বের হয়ে যা আমার বাড়ি থেকে। বের হয়ে যা আমার বাড়ি থেকে। যদি কখনো 15 লক্ষ টাকার মালিক হতে পারিস, সেই দিন আমাদের বাড়িতে পা রাখবি। তার আগে যদি আমার বাড়িতে এসেছিস তো খবরের কাগজে হেডলাইন হবে, বাবা মায়ের হাতে টাকা দিতে না পারায় নির্মমভাবে ছেলে খুন। তোমরা সামান্য টাকার জন্য আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছ? পৃথিবীতে টাকাই কি সব? তোমাদের কাছে কি সন্তানের কোনো মূল্য নাই? আমি তো বসে থাকি না, বরং যতটা পারি কষ্ট করে তোমাদের হাতে টাকা এনে দেই। না, নাই। টাকার মিষ্টি ঘ্রাণ নাকে আসলেই পৃথিবীর সবকিছু আলোকিত মনে হয়, আর টাকা ছাড়া দুনিয়ার সবকিছুই ফিস হয়ে যাওয়া বাতির মতো লাগে। তোর যেই ইনকাম সেটা থেকে বেকার শব্দ মুছে ফেলা যায় না। তোমাদের মতো লোভী বাবা মা যেন এই সংসারে কারো কপালে আল্লাহ না রাখে, দোয়া করে গেলাম। আরে যা যা, আল্লাহ তো খায়া কাম নেই তার। নেককার বান্দাদের কথা শোনা বাদ দিয়ে তোর মতন কুলাঙ্গারের কথা শুনবে। রাসেল আর কিছু না বলেই সেখান থেকে চোখ মুছতে মুছতে বেরিয়ে যায়। ছোট্ট একটা ব্যাগে কাপড় চোপড় নিয়ে কোথায় যাবে কিছুই জানে না, তবুও সামনের দিকে হাঁটতে থাকে। মনের টানে শহরের মায়া ছেড়ে অন্য কোথাও চলে যাবে। কেননা এই শহরে ওর বাবা মায়ের মতো লোভী মানুষের বাস, সেই শহরেও থাকবে না। রাসেল ধীরে ধীরে একটা বাস স্ট্যান্ডে এসে টিকিট কেটে বাসে উঠে বসে পড়ে। এইদিকে আপনাদের মাথাতে কিছুই ঢুকতেছে না, তাই তো? আসলে এইসব কি হচ্ছে, তাই তো? তাহলে চলেন শুনে আসি। রাসেল হলো আমাদের এই গল্পের নায়ক। ছোটবেলা থেকেই পড়াশোনা করার বদলে ওর বাবা মাকে পাঠাতো কাজে, তবুও রাসেল নিজের ইচ্ছে শক্তির বলেই এসএসসি পাশ করতে পেরেছে। রাসেলের বাবা মায়ের দরকার শুধু টাকা আর টাকা, যেটা গল্পের প্রথমেই শুনেছেন।
তারা টাকা ছাড়া কিছুই বোঝে না। রাসেল এখন যে টাকা কামাই করে সেটা দিয়ে তাদের মন ভরে না, তাই তো 12 থেকে বের করেই দিল। চলেন এখন আবার রাসেলের কাছে ফিরে যাই। রাসেল জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখছে আর অনবরত চোখের জল মুছেই যাচ্ছে। সবার চোখ যেন রাসেলকে দেখতেই ব্যস্ত। রাসেলের চোখের পানি তবুও যেন বাদ মানছে না। মনের মাঝে একটাই প্রশ্ন, পৃথিবীতে এমন বাবা মা কীভাবে কারো হতে পারে যে বাবা মা সন্তানের থেকে টাকাকেই বেশি ভালোবাসে? আমি তাদের জন্য কাজ করে সব টাকা দিতাম, তবুও আজ আমি রাস্তায় রাস্তায় ঘুরি। হায় রে জিন্দেগি, কেউ থাকে 5 তলায় আর কেউ থাকে গাছতলায়। এই কথাটা আসলেই সত্য। রাসেল এসব ভাবছে আর আনমনে এটা সেটা দেখে কল্পনা জল্পনা করিয়ে যাচ্ছে। বাসও তার আপন গতিতে সামনের দিকে চলতে থাকে। দেখতে দেখতে বাস ঢাকায় একটা স্টেশনে এসে থামে। রাসেল বাস থেকে নেমে এদিক ওদিক তাকিয়ে কোথায় যাবে ভেবে নেয়। অবশেষে মনকে জিজ্ঞেস করে, মন রে মন, তুই আমাকে বলে দে, আমি এখন কোন দিকে যাব? বাবা মায়ের মনের মতো টাকা কামাই করতে হলে ডান দিকে যাবো নাকি বাম দিকে যাবো? না, তোর কিছুই বলতে হবে না, আমি বরং বাম দিকেই যাই। রাসেল সোজা ঘুরে বাম দিকে হাঁটতে শুরু করে। হাঁটতে অনেক দূরে চলে এসেছে। পেটের মাঝেও ক্ষুধা ঝালায় ঈদের জন্য দৌড়াদৌড়ি করতেই ব্যস্ত। বাড়িতে থাকতেও কিছুই জোটেনি ওর কপালে। এখন পকেটেও একটা টাকাও নেই। যে টাকা ছিল সেটা তো টিকিট কাটতেই খরচ হয়ে গেছে। রাসেল নিজের শরম লজ্জাকে ভুলে দোকানে গিয়ে পেটকে শান্তি দেবার জন্য কিছু খাবার চায়, কিন্তু কেউ কিছু দেয় না। মাত্র মাধ্যমিকের গণ্ডি পার হওয়া ছেলে ক্ষুধার জ্বালা আর কত সহ্য করবে বলেন? ক্ষুধার জ্বালায় ওকে যেন পাগল করে দিচ্ছে। রাসেল মনের সাথে বোঝাপড়া করে। দেখ মন, এভাবে খাবার চাইলে এই নিষ্ঠুর দুনিয়ায় কেউ এক মুঠো খাবারও তোকে দিবে না। তাই তোর খাবার তোকেই জোগাড় করতে হবে, সেটা অন্যায় করেই হোক বা হালালভাবেই হোক। রাসেল এসব মনের সাথে বলতে বলতে সামনে হোটেল দেখতে পায়। মাত্র 10টা সিঙ্গারা একটা পলিথিনে ভরেছে। রাসেল এদিক সেদিক তাকিয়ে দৌড়ে ওখানে গিয়ে ছো মেরে পলিথিনের ব্যাগটা নিয়ে দৌড় দেয়। দোকানদার সহ সবাই চোর চোর বলে চিল্লাতে থাকে আর পেছনে পেছনে ছুটতে থাকে। অবশেষে রাসেল সবার চোখে ফাঁকি দিয়ে একটা নির্জন জায়গাতে চলে আসে, যেখানে ছিল না কোনো মানুষের সমাগম। রাসেল একটা গাছের নিচে বসে সিঙ্গারা বের করে মনের আনন্দে খেতে থাকে। অনেকটা সময় পরে খেয়াল করে ওর দিকে একটা ছেলে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে আর ঠোঁট নাড়াচ্ছে। রাসেল ওকে জিজ্ঞেস করে, কিরে, আমি নিজেই এই খাবার চুরি করে এনেছি, এখন তোকেও কি খেতে দিতে হবে নাকি? আমি না আজকে 3 দিন হলো পানি ছাড়া কিছু খাই নাই। প্লিজ প্লিজ ভাই, আমাকে একটা কিছু খেতে দাও। ক্ষুধা জ্বালাই পেটের ভিতরে নাড়ি ভুড়ি মনে হয় শুকিয়ে যাচ্ছে। ক্ষুধার জ্বালা বড়ই আজব রে। এই দুনিয়ায় সবার জ্বালা সহ্য করা গেলেও ক্ষুধার জ্বালা কখনো সহ্য করা যায় না। এই নে, এখানে বসে খেয়ে পেটকে একটু শান্তি দে। রাসেল পড়ার সাথে সাথেই রাফি বসে খেতে শুরু করে। এমনভাবে খাচ্ছে যেন ও আসলেই 7 দিন হলো খাবার কি জিনিস চোখেই দেখেনি। রাসেল অবাক হয়ে ওর খাওয়ার দিকে তাকিয়ে আছে। কিরে, এমনভাবে খাচ্ছিস মনে হচ্ছে সব খাবার তোর একার। আমি কি খাবো? দুইটা আমাকে দে। চুরি করতে গিয়ে 2 মাইল পথ দৌড়াইছি। আসলে ভাই এত ক্ষুধা লাগছে যে তোমার কথা ভুলে গেছি। যাই হোক, এই নাও, তুমি এটা খাও। শালা, আমার জিনিস নিয়ে আমাকেই ভাগ করে দিস। আচ্ছা যাই হোক, তা ছোকরা, তোর বাবা মায়ের দেওয়া স্পেশাল নাম কি? ভাই, আমার তো বাবা মা কেউ নাই এই দুনিয়ায়। তারা আমার নামটাই রেখে গেছে শুধু রাফি, কিন্তু আমাকে খাইয়ে বড় করতে পারেনি। একটা দুর্ঘটনায় মারা গেছে। মারা গেছে, ভালো হয়েছে, নাহলে তোর বাবা মাও আমার বাবা মায়ের মতোই লোভী হতো। যাই হোক, আমি রাসেল, আজকে থেকে তুই আর আমি বন্ধু। যেহেতু তোরও কেউ নেই, আমারও থেকেও কেউ নেই, এখন চল হাঁটতে থাকি। রাতের খাবার কোথা থেকে পাবো খুঁজতে। ভাই চল, আমি সব সময় তোর পাশে আছি। বিপদে আপদে তুই আমাকে সাহারা দিয়েছিস, এটাই অনেক। এভাবে ওরা কথা বলতে বলতে সামনের দিকে এগিয়ে যেতে থাকে আর আটকে থাকে সময়। ওরা দুজন কাজ খুঁজে কোনো কাজ পায় না। এটা সেটা চুরি করেই খেয়ে দিন কাটায়। একদিন রাসেল আর রাফি একটা দোকানের পাশে বসে আছে, উদ্দেশ্যে ওখান থেকে কিছু চুরি করবে খাওয়ার জন্য। এদিকে হঠাৎ ওদের পাশে কিছু মানুষ আছে আর বলতে থাকে, তোদের বললাম এই বোমটা ব্লাস্ট করতে পারলে গুনে গুনে 1 লাখ টাকা পাবো, আর তোরা সেই কাজটা করতে ভয় পাচ্ছিস। তোদের দ্বারা আসলে কিছুই হবে না। যা, ঘরে গিয়ে চুরি পরে বসে থাকগা।
ভাই, আপনি তো জানেন না বাজারে কত মানুষ থাকে। ওইখানে বম ব্লাস্ট করা কতটা রিস্কের কাজ। ওই হেলারা, রিক্স দেখে কি ভাই এই কাজটা না করিয়ে ছাড়বে নাকি? তোরা তো করতে না পারলে অন্য কাউকে দিয়ে করাবে। ফাহিম কিছু বলতে যাবে তার আগেই রাসেল ওদের কাছে এসে মানিককে উদ্দেশ্য করে বলে, আচ্ছা ভাই, আমি যদি এই কাজটা করি তাহলে কি ওই 1 লাখ টাকা আমাদের দেবেন? এই, তোরা কারা? আর এখানে কিসের কাজের কথা বলছিস? এখানে কোনো কাজ নেই, যা ভাগ। ভাই, আমি তোমার হয়ে ওই কাজটা করব। তুমি ভাইকে বলো কাজটা করতে 1.5 লাখ টাকা লাগবে। 1 আমাকে দেবে আর 50 তুমি নেবে, ব্যাস হয়ে গেল। এ রাসেলের এমন কথা শুনে সবাই যেন অবাক হয়ে একে অন্যদিকে তাকিয়ে কি যেন ভাবছে। এদিকে মানিকও ভাবে, না, ছেলেটা যে কথা বলেছে এটা তো একদম ঠিক কথা। আমি তো এটা করতেই পারি, দেখি ফোন দিয়ে। মানিক তখন ফোন দিয়ে সবটাই খুলে বলে, আর ডিজে ভাই টাকা দিতে রাজি হয়। আর মানিক খুশিও রাসেলকে বলে, তুই কাজটা ঠিকঠাক মতো করতে পারবি তো নাকি? যেখানে এরা সবাই ফেল মারছে। আর মনে রাখিস, প্ল্যান ফেল হলে তোর জীবন ডিজে ভাইয়ের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। ডিজে ভাই এতটা ভয়ঙ্কর। ভাই, এই রাসেলের থেকে হয়তো ভয়ঙ্কর না, আমি করব। আপনি শুধু আমাকে সব কিছু বুঝিয়ে দিয়ে কোথায় করাতে হবে সেটা চেনার জন্য আপনার দলের একজন মানুষকে আমার সাথে দিন, দূর থেকে দেখিয়ে দেবে। তোর মাথায় আসলে বুদ্ধি আছে, তুই অনেক বড় হতে পারবি। এই মাহিম, তুই ওর সাথে যা। তারপর মানিক রাসেলকে সব কিছু বুঝিয়ে দেয় কিভাবে কি করতে হবে। আর রাসেলও সবটা বুঝে যায়। এদিকে ফাহিমের সাথে স্পটে চলে আসে। ওই যে দেখছিস, মানুষের ভিড়ের মাঝে তোকে এই ব্রিফকেসটা রেখে আসতে হবে। আর শোন, একটু ভুল হলে কিন্তু তুই শেষ, মনে রাখিস। পুলিশের অভাব নেই কিন্তু এখানে। এই, তোর কাজ হয়ে থাকলে এখান থেকে যা তো। কোথাকার একটু ভালো কথা বলে সাহস দিবি, তা না করে আরো ভয় দেখাচ্ছিস। যাচ্ছি যাচ্ছি, মনে রাখিস, এটা মিস হলে ভাই তোর জীবন নিয়ে এটার শোধ তুলবে। সো বি কেয়ারফুল। কথাটা বলেই ফাহিম সেখান থেকে চলে যায়। আর এদিকে ধীরে ধীরে রাফিকে সাথে নিয়ে সামনের দিকে যেতে থাকে। বন্ধু, এই কাজটা না করলে কি হয় না? এটা অনেক রিস্ক। আমি কিন্তু যেতে চাচ্ছি না। চুপ কর বেটা, যেই কাজের রিস্ক না আছে সেই কাজ করে কি মজা আছে নাকি? কোনো কথা না বলে পিছে পিছে আয়। চল। তুই যে আমার কথা শোনো, কারো কথা শোনার মানুষ তো না, সেটা আমি ভালো করে জানি। জানোস তো বলস কেন? এখন একদম কথা না বলে চুপ করে থাক। রাসেল ব্রিফকেসটা একটা ভিড়ের মাঝে রেখে আস্তে করে বাইরে চলে আসে। 2 মিনিট পরেই বুম করে ব্লাস্ট হবে। 2 মিনিট পার হয়ে যায়, তবুও কিছু হয় না দেখে কিরে, এখনো তো ফাটলো না। আমার মনে হয় তোর জীবন এবার ডিজের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এই রাসেল কোনো কাঁচা খেলোয়াড় না, বুঝলি? 1 2 3 4 5 বুম। রাসেল 5 বলার সাথে সাথেই বুম করে ব্লাস্ট হয়ে পড়ে। চারিদিকে মানুষের ছোড়াছুটি, লাশের ভিড় ঠেলে পুলিশ সবাইকে যেন উদ্ধার করতেই ব্যস্ত। ওরা খুশি মনে চলে আসে। এদিকে টিভি চ্যানেলে বোম ব্লাস্টের খবর যেন ছেয়ে গেছে। যেখানেই যাও সেখানে এই খবর। রাসেল, তুই আসলে একটা জিনিস মাইরি। তোকেই তো আমাদের দলে দরকার। তোর মতো জিনিস হাতে থাকলে সব কাজ করাই সম্ভব। ওই প্যাচাল কম্পার, আর আমার টাকা দে, আমি বেশি কথা পছন্দ করি না। ওই, তুই সামান্য পুচকু হয়ে আমাকে ধমক দিস? যদি তোর টাকা না দিই তাহলে কি করবি? তোকে ধরে রেল লাইনের সাথে বেঁধে রাখবো। রেল চলে যাবার পরে তোর শরীরের কোনো অংশই খুঁজে পাওয়া যাবে না। এই নে ভাই তোর টাকা। তোর কথা শুনে আমার গা ছিনছিন করতেছে। তুই এটা করতে পারবি, আমিও জানি। এই রাফি জীবনের বাম হাতের প্রথম কামাই নিয়ে নে, এটা থেকেই আমার টাকা কামাইয়ের যাত্রা শুরু। রাসেল, তোকে আমি যতই দেখছি ততই যেন অবাক হচ্ছে। তুই আসলে কোন মাটি দিয়ে তৈরি সেটা আমাকে বলতো। এইসব বাদ দিয়ে আগে চল রেস্টুরেন্টে বসে মনের আনন্দে পেটকে শান্তি করি। সেই কবে থেকে কাচ্চি বিরিয়ানি খায় না। ইস মামা, নাম লইতে জিভ দিয়ে পানি পড়ছে। দোস্ত চল, আমারও সে এক অবস্থা। আজকে পেট ভরে খাবো, কেমন? তারপর ওরা একটা রেস্টুরেন্টে চলে আসে আর কাচ্চি বিরিয়ানির সাথে আরো পছন্দের অনেক কিছু খেয়ে বিল দিয়ে চলে আসে। পাশে একটা বাসা ভাড়া নিয়ে সেখানেই থাকে আর এটা সেটা চুরি করে। একদিন রাসেল আর রাফি একটা বাজারে
ভিতর দিয়ে যাওয়ার সময় সামনে কিছু একটা দেখে কেনার জন্য পকেটে হাত দিয়ে তো অবাক, কেননা পকেটে কোনো টাকা ছিল না। রাসেল তো অবাক হয়ে, কিরে দোস্ত, আমার মতো নামি চোরের পকেট থেকে মানিব্যাগ মারলো কোন হালায়? কি বলিস, তোর পকেট থেকে আবার কে মারলো? আমার তো শুনে হাসি পাচ্ছে। চোরের উপর বাটপাড়ি। রাসেল অন্য একজনের পকেট থেকে একটা পার্স নিয়ে নিজের পকেটে নিয়ে নেয়। তারপরে স্লো মোশনে ফয়াতভাবে দেখতে থাকে আসলে কি হয়েছে। রাসেল মনে করতে পারে একটা মেয়ের সাথে ওর ধাক্কা লেগেছিল। রাসেল হাসতে হাসতে আবারও সেই দিকটাই যায়, আর মেয়েটা আবারও ধাক্কা দিয়ে চেইনা পকেটে হাত দিবে, অমনি রাসেল ওর হাত ধরে ফেলে আর মেয়েটিকে বাইরে একটা জায়গায় নিয়ে আসে। কিরে চুন্নি, এই ধান্দা কবে থেকে? আমি একটা চোর আর তুই আমার পকেট থেকেই চুরি করছিস? দেখেন, আমি কারোর পকেট মারি নাই, আমাকে যেতে দিন, আমার অনেক কাজ আছে। যাবি তো, আগে আমার পার্সটা বুঝিয়ে দিয়ে তারপরে বুঝলেই। বলছি তো আমি আপনার কিছুই নেইনি। আমি কিন্তু এবার চিৎকার করে মানুষ ডাকবো। রাসেল এবার রাইসাকে ধরে ওর কাছে নিয়ে গিয়ে রাগী কণ্ঠে বলে, শালি, আমার পার্স নিয়ে আবার ভাব মারাও? দিবি নাকি তোর গোপন পকেট থেকে আমি নিজেই বের করবো? রাসেলের কথা শুনে রাইসার লজ্জায় ভয় উল্টো দিকে ঘুরে সবকটা ব্যাগ বের করে রাসেলের হাতে দিয়ে বলে, আপনার কোনটা সেটা রেখে বাকিগুলো আমাকে দিয়ে দেন। রাসেল ওটা নিয়ে বাকিগুলো রাইসাকে দিয়ে দেয়, আর রাইসা কাঁধে হাত রেখে বলে, ওই চুন্নি, তুই তো অনেক সুন্দরী, দেখলেই মনে হয় একদম সিনেমার হিরোইন। তাহলে এমন চুরি করিস কেন? কা করুন, এটাই আমার কাছে ভালো মনে হচ্ছে, তাই এটা করেই পেটের ভাত জোগাড় করি। ধরা তো পরশ নাই, যখন ধরা পড়বি তখন বুঝবি চুরি করার স্বাদ কতটা মিষ্টি। যাই হোক, তুই আমার হয়ে কাজ করবি, আমরা একসঙ্গে কাজ করব। না বাবা না, তুই অনেক ফাজিল আছিস। কখন না জানি আমাকে ভুলিয়ে ভালিয়ে খেতে নিয়ে পিছন মেরে ছেড়ে দিস। তোর মতিগতি ভালো না। মারবো এক থাপ্পড়। এইসব বলতে তোর লজ্জা করে না? আয়, আজ থেকে আমার লগে কাজ করবি আর রান্না করে খাওয়াবি আমাদের। রাইসার কিছুই বলে না, ওদের সাথে আসে, কেননা রাইসা কিছু বলেই রাসেল ওকে মারতে একটু সময় নেবে না। রাইসা রাসেলের চোখে আগুন ছড়া রাগ স্পষ্ট দেখেছে, যেটা ওকে চালিয়ে পুড়িয়ে ফেলতে পারে। ওরা সবাই চলে আসে। এই রুমে তুই থাকবি আর এটাতে আমরা থাকবো। আর ওই যে রান্নাঘরে সবকিছু রাখা আছে, যা একটু রান্না কর। এমন ভাবে অর্ডার করছিস যেন আমি তোর ঘরের বউ। আমি তোর এত ফরমাইশ শুনতে পারুম না। বউ হস আর যাই হস, সেটা বড় কথা না। কথা হলো 1 ঘন্টা পরে যদি আমি খাবার না পাই তাহলে তোর কি হবে সেটা আমি নিজেও জানি না। কথাটা বলিয়ে রাসেল সেখান থেকে চলে যায়। এদিকে রাফি রাইসাকে বলে, রাসেল খুব রাগী একজন মানুষ, আর ওর মনটা খুব ভালো, তাই ও যেটা বলে গেল সেটাই করো, না হলে কি হবে ভাবতে পারবে না। কথাটা বলে রাফিও চলে যায়। এদিকে রাইসা রান্নাঘরে এসে বলে, কি হবে ভাবতেও পারবে না। মনে হয় আমি ওর ঘরের বউ, যা বলবে সেটাই করতে হবে। মনটাই চাই বাড়ি দিয়া শালার মাথা ফাটিয়ে দেই। রাইসা সব বলছে আর রাসেলের জন্য খাবার রান্না করতেছে। এদিকে রাসেল রাফিকে নিয়ে বাইরে থেকে একটা কাজ সেরে আসে। সারা দেশে বোমা হামলার আতঙ্ক যেন ছেয়ে আছে। কিছুতেই পুলিশ ধরতেই পারছে না এই বোমা হামলার পেছনে কাদের হাত আছে। রাসেল বাসায় এসে দেখে রাইসা নেই। কি ব্যাপার রাফি, রাইসা রান্নাঘরে কোথায় গেল? ওকে বলে গেলাম এই রুমে আজকে থেকে থাকবে। আরে একটা অপরিচিত মেয়ে হুট করে কি আর আমাদের সাথে থাকবে নাকি? তাই হয়তো চলে গেছে ওর আপন ঠিকানায়। না, ও রাসেল পুরো কথা শেষ করার আগেই দেখতে পায় রাইসা ওয়াশরুম থেকে মাত্র গোসল করে চুল ছাড়তে ছাড়তে বের হলো। রাসেল এক ধ্যানে রাইসার দিকে তাকিয়েছে। রাইসা রাসেলের এমনভাবে তাকানো দেখে অনেকটাই লজ্জা পড়ে যায়। রাফি, তোর বন্ধুকে বল আমার দিকে এইভাবে হ্যাবলার মতো তাকিয়ে না থাকতে। আমার বুঝি লজ্জা করে না? চুরি করতে তোর লজ্জা করে না? আর আমি তাকাইছি তাতেই তোর লজ্জা পাচ্ছে, তাই না? আমি মনে হয় বুঝি না। মেরে কিন্তু তোর নাক ফাটিয়ে দেব। ওই শালা, তুই কি বুঝেছিস? কি বুঝেছিস? খাবার যদি না পাই কি বুঝেছি সেটা তখন তোকে আমি বোঝাবো, বুঝলি? ওই যে রেঁধে রেখেছি, এখন যা মনের আনন্দে খা। আমি তোদের চিনি না জানি না, তবুও রান্না করলাম। এটা তোদের 7 পুরুষের কপালে লেখা ছিল হয়তো। এভাবে ওরা কথা বলে খাবার খেয়ে নেয়।
এদিকে যতই দিন যাচ্ছে রাসেলের নাম ডাক যেন ততই চতুর্পাশে ছড়িয়ে যাচ্ছে। এখন যেন সবাই রাসেলকে এক নামেই চেনে। রাসেলের সাথে দেখা করার জন্য মানিক আসে। রাফি মানিককে বাইরে দাঁড়িয়ে রাখে, কেননা রাইসাকে দেখলে ওর মাথা ঠিক থাকবে না। কিরে মানিক, তুই আমার সাথে দেখা করতে নিজেই চলে আসলি যে? কি মামা, কাহিনী কি? কি করব বল, ডিজের হুকুম তোকে যেন তার কাছে নিয়ে যাই, কেননা ডিজে একটা মিশনের ব্যাপারে তোর সাথে কথা বলবে। কি বলিস, ডিজে আমার সাথে কথা বলবে? কিন্তু আমি তো শুনেছি ডিজে কারোর সাথেই দেখা করে না। আরে বেটা, আমি নিজেই ওর হয়ে কাজ করি, তবুও আজ পর্যন্ত চোখের দেখা দেখতে পাইনি, আর তুই বলছিস অন্য কেউ দেখবে? ডিজেকে দেখা অতটা সোজা না বস, ডিজেকে ধরা ছোঁয়া যায় না। তোর কপাল ভালো যে ডিজের সাথে দেখা করার সুযোগ পাইতেছিস। তাড়াতাড়ি চল, ঘুরে আয়। চল দেখি তোদের ডিজে আবার আমাকে কি বলে। এমনিতেই আজ আমার মন ভালো নেই। এভাবেই কথা বলতে বলতে রাসেল গিয়ে ওদের গাড়িতে উঠে বসে আর চলতে থাকে ডিজের আড্ডাখানায় উদ্দেশ্যে। রাসেল একটা জঙ্গলের কাছে এনে চোখ বেঁধে দেয়। ওই তোরা যে আমার চোখ বেঁধে দিচ্ছিস, এখন তোরা আমার অসহায়ত্বের সুযোগ নিয়ে যদি কিছু করে বসিস তাহলে কি হবে? আরে ভাই, তোকে কিছু করবে তো দূরে থাক, তোকে ছুঁয়ে দেখলেও ডিজে আমাদের প্রাণে মেরে ফেলবে। ও তাহলে ডিজে তো আমার জন্য অনেকভাবে দেখছি। আচ্ছা নিয়ে চল আমাকে, ডিজেকে দেখার খুব শখ হচ্ছে আমার। রাসেলকে ওরা একটা গুপ্ত রাস্তা দিয়ে নিয়ে যায়, যেখানে পুরো পথটাই জঙ্গলে ঘেরা। কিছুটা সামনে আসতেই একটা গুহার মাঝে ঢুকে পড়ে। এই জায়গাটা যেন আরো ভয়ঙ্কর। রাসেলকে ওরা গুহার মাঝে রেখে চলে যেতে নিলেই, ওই তোরা আমাকে এইভাবে রেখে চলে যাচ্ছিস কোথায়? আমাকে মারার প্ল্যান করে এসেছিস তোরা, তাই না? আরে না, আসলে এর ভিতরে আমাদের যাওয়ার কোনো হুকুম নাই, বা কোনোদিনও কেউ যাওয়ার সাহসও পায়নি। তুই একমাত্র মানুষ যে ডিজের সাথে দেখা করার সুযোগ পাইছিস। রাসেল ফাহিমের কথা শুনে রাগকে আটকে রাখতে না পেরে ফাহিমের গালে ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দেয়, যেটা দেখে ফাহিম অবাক হয়ে গালে হাত দিয়ে জিজ্ঞেস করে, এই তুই আমাকে মারলি কেন? তোর সাহস তো কম না, আমাকে মারার সাহস দেখাস। মারবো না তো কি করবো? তোর মালিক আমাকে আপনি করে বলে আর তুই আমাকে তুই করে বলিস? শালা, তোকে মেরে বাড়ি চামা দেবো, কেউ খুঁজেও পাবে না তোর দেহটাও। সরি, আসলে বুঝতে পারিনি। আচ্ছা, আপনি ভিতরে যান। ফাহিম এমনভাবে কথা বলার কারণ ওর ভালো করেই জানে। রাসেলের মুখে মুখে কথা বলে রাসেল যা বলছে এখন সেটাই করবে, একটা বারের জন্য ভাববে না। আরে যে মানুষটা খাড়ার উপরে মানুষ খুন করতে পিছপা হয় না, তার কাছে ফাহিম তো ছাড় পোকা মাত্র। কথাটা যেন সারা জীবন তোর মনে থাকে। নেক্সট ডে এমন ভুল করলে তোর কপালে দুনিয়ার মায়া লিখবো না। হ্যাঁ, আমার ভালো করে মনে থাকবে। আচ্ছা যান আপনি। রাসেল আর কিছু না বলেই সামনের দিকে হাঁটতে শুরু করে। যতই সামনের দিকে যাচ্ছে ততই যেন রাসেলের মনের আনন্দের বাতি ততই জ্বলে উঠছে। রাসেল গিয়ে একটা চেয়ারে বসে পড়ে। সামনে একটা আয়না রাখা, সেই আয়নাতে রাসেলকেই দেখা যাচ্ছে। রাসেল হাসতে হাসতে বলে, কিরে ডিজে, তোর নাকি অনেক সাহস, তুই সবাইকে ভয় দেখিয়ে বেড়াস, আমাকে এখানে কেন রেখেছিস? রাসেল নিজেই নিজের সাথে কথা বলেই যাচ্ছে। আপনাদের মনে অবশ্যই প্রশ্ন আসতে পারে, ডিজে কি তাহলে রাসেল নিজেই? তাহলে শোনেন, ডিজে রাসেল নিজেই, যেটা কেউ জানে না এখন আপনারা ছাড়া। রাসেল আবারও সেখান থেকে বাইরে চলে আসে। কি ব্যাপার, আপনাকে তো অনেক খুশি খুশি দেখছি। ভিতরে স্যারের সাথে কথা বলে বুঝি অনেক খুশি হয়েছেন? যাকে কেউ দেখেনি তাকে দেখেছি, সাথে মধুর সুরে কথাও বলেছি, তাহলে এই মনে একটু খুশির জ্বর তো বয়েই যাবেই। এইভাবেই ফাইমের সাথে কথা বলে রাসেল চলে আসে বাসায়। বাসায় এসে রাসেল ডিজে রূপে সবাইকে ছড়িয়ে দেয় নতুন কাজের সন্তানে। এদিকে রাসেল একটা কাজের জন্য লন্ডন যাবে, তাই রাইসাকে বলে, লন্ডনে একটা কাজের জন্য আমি আর রাফি যাচ্ছি, তোর যদি ইচ্ছে থাকে আমাদের সাথে যাওয়ার তাহলে চল। আমার কত দিনের শখ লন্ডন দেখব, আমিও যাব, নিয়ে চল আমাকে। রাসেলের কেন জানি রাইসার এমন পাগলামো ভাবটাকে খুব করে ভালো লাগতে শুরু করে, যেটা কখনোই প্রকাশ করে না। এদিকে একদিন পরে রাসেল রাফি ও রাইসাকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেয়। অনেকটা সময় পরে ওরা লন্ডনের মাটিতে পা রাখে। ওরা এয়ারপোর্টে বাইরে আসে। ওয়াও, এত সুন্দর এই শহরটা। রাসেল, তোকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে নিয়ে আসার জন্য। ওই বেশি কথা বলবি না, চুপচাপ থাকবি।
আমরা যেই কাজে যাচ্ছি সেই কাজটা খুব রিস্কি একটা কাজ, সো বি কেয়ারফুল। বুঝেছি। শালা গন্ডার, কথাটা একটু ভালো করে বলে কি হতো? শুধু শুধু রাগ দেখাবে। রসলের বাচ্চা, তোকে তো আমি এর মজা দেখাবই, শুধু একটু অপেক্ষা কর। তারপর ওদের নিতে অনেকগুলো গাড়ি আসে আর সবাই রাসেলকে স্যার স্যার বলে ডাকতে থাকে, যেন রাসেল এদের সাথে অনেক আগে থেকেই পরিচয় আছে। আছে রাসেল, এদের ব্যবহার দেখে তো মনে হচ্ছে না তোরা এদের অনেক আগে থেকে চেনে। চিনবেই তো, ঘর থেকে বের করে দিছে বাবা মার টাকার জন্য। আমি নাকি টাকা কামাই করতে পারি না, এখন টাকাই আমার পিছনে ছোটে, তাহলে এরা তো ছুটবেই। সেটা তো দেখেই বোঝা যাচ্ছে। আচ্ছা, এখন তাহলে যা যাক। আর কত কি দেখার বাকি আছে আল্লাহ জানে। এখনো তোদের অনেক কিছু দেখার আছে, অনেক কিছু বলার আছে, জানার আছে, শুধু চুপচাপ দেখে যা। তারপর ওরা একটা বাংলোতে চলে আসে। সেখানে রাতটা কাটিয়ে একটা অপারেশনে রাসেল কাউকে না নিয়ে চলে আসে। রাসেল রাস্তার মাঝখানে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, হাতে আছে বড় একটা বন্দুক। অপর পাশ থেকে আসা গাড়িটার দিকে রাসেল গুলি করে দেয়। সাথে সাথেই বোম করে গাড়ি সহ গাড়িতে মানুষ স্বর্গবাসী হয়ে যায়। আসলে এরা রাসেলের একটু একটু করে সাজানো সাম্রাজ্যকে দখল করতে চাইছিল, যেটা এখনকার মানুষকে ওকে জানিয়েছিল। তাই আজকে ওদের খেল খতম করলো। এদিকে রাসেলকে বাসায় না দেখতে পেয়ে, আচ্ছা রাপি, রাসেল কোথায়? ওকে তো কোথাও দেখছি না। গেছে হয়তো কোথাও কোনো কাজে। কেন নয়, রাসেল সব কাজে আমাকে সাথে নিয়ে যায় না। কি বলিস? তুই ওর বন্ধু আর ও তোকেই সাথে নিয়ে যায় না? এটা তো আমার কাছে খুব একটা ভালো মনে হলো না। তোমার কাছে ভালো না মনে হলেও আমার কাছে ভালোই লাগে, কেননা ও সবসময় বিপদ সঙ্গে নিয়ে ঘোরে, যখন যা খুশি হয়ে যেতে পারে। রাসেল এত ভয়ঙ্কর কেন? ও চাইলেই তো ভালো হয়ে যেতে পারে। ক্ষুধা জলে কতটা ভয়ঙ্কর তা আমরা নিজেরাই উপভোগ করছি। লোকের দুয়ারে দুয়ারে ঘুরেছি, কেউ খেতে দেয়নি। এই চুরি ডাকাতি করেই আমাদের পেটে ভাত জোটে। সবাই জন্ম থেকে খারাপ হয় না, পরিস্থিতি খারাপ বানিয়ে দেয়। এইভাবে ওরা কথা বলতে বলতে দেখতে পায় রাসেল বাড়িতে চলে এসেছে। তাই আর ওরা কোনো কথা বলে না। আমাদের এখানে কাজ শেষ, তাই আজকে আমরা বাংলাদেশে চলে যাব। তোরা যার যার সব কিছু গুছিয়ে নে। রাসেল কথাটা বলেই সেখান থেকে সোজা রুমে চলে আসে আর এইদিকে রাইসা রাফিকে বলতে থাকে, ওই রাফি, তোর বন্ধু কোন মাটি দিয়ে তৈরি? কথা কি একটু হাসি খুশি ভাবে বলতে পারে না? হাসি খুশি ওর জীবন থেকে সেদিনই বিদায় নিয়েছে, যেদিন ওর বাবা মা টাকার জন্য ওকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এমন একটা দিন কাটেনি যেদিন ওর জীবনে কষ্টের বৃষ্টি নামেনি। এইসব বাদ দাও, আর তুমি যাও, গিয়ে রেডি হও, না হলে আবার চিল্লাবে। দেখ, ভালো লাগে না, একটুও ঘুরে দেখতে পারলাম না। ইচ্ছা ছিল কত কিছু ঘুরে ঘুরে দেখবো, সেটা আর এই ছোট্ট কপালে হলো না। একটু পরেই সবাই রেডি হয়ে নেয়। তারপরে রাসেল সবাইকে নিয়ে বাংলাদেশে চলে আসে, কেননা এখানে একটা কাজ পড়েছে ওদের। রাসেল বাসায় এসে শুয়ে পড়ে। কি ব্যাপার, তুই এসে শুয়ে পড়লি কেন? এইভাবে শুয়ে তো লন্ডনেও থাকতে পারতিস, তাই না? সেখানে কি আর আমার বাংলাদেশের মতো শান্তি পেতাম নাকি? যাই হোক, একটু আমার জন্য কফি বানিয়ে আনবি একটু? তোর জন্য কফি বানাতে আমার বই গেছে, ভাত রেঁধে খাইয়েছি, সেটাই অনেক। এমন করস কেন? যা না, একটু বানিয়ে নিয়ে আয়, আমার খুব মাথা ব্যথা করতেছে। রাসেল কি যেন মনে করে নিজের ইচ্ছে না থাকা সত্ত্বেও রাসেলকে বলে, আচ্ছা যাচ্ছি, তবে দ্বিতীয়বার আমাকে অর্ডার করবি না কইলাম। এত কফি খেতে মন চাইলে বিয়ে করে বউয়ের হাতে খা। রাইসা কথাটা বলেই সেখান থেকে চলে যায়। এদিকে রাসেল মনে মনে হাসে আর ভাবতে থাকে, পাগলি, তোরেই যে আমি আমার বউ বানাতে চাই, কিন্তু ভয় হয়। আমার জীবনটাই তো সবসময় হাতের মুঠোয় থাকে, কখন কি যেন হয়ে যায়। এভাবে রাসেল নিজে নিজেই হাসছে আর ভাবছে। এদিকে রাইসা কফি বানিয়ে নিয়ে রাসেলকে এমনভাবে করতে দেখে বলে, কি রে হনুমান, তোকে আবার ভূত পেট ধরলো নাকি? এইভাবে একা একাই হাসতাছিস কেন? আমাকে তো পেতনি ধরেছে, কিন্তু পেতনি যে আমার মনের কথা বোঝে না। তোর আবার পেতনির সাথে প্রেম করার শখ জাগলো কেন? দেখিস পেতনি যেন তোর ঘাড় মটকে না দেয়।
আরে দিবে না, এখন তুই আগে কফি দে, খেয়ে একটু মাথাটা ঠান্ডা করে নেই। এই আমার মাথাটা একটু টিপে দেবি? আমার ঠেকা পড়েছে তোর মাথা টিপে দিয়ে আর যা সর এখান থেকে। এমন চামারের মতো ব্যবহার কেন করতেছিস? মনে হচ্ছে তুই আমার পর কেউ। আমি তোর পর কেউ না তো, ঘরের বউ নাকি? আমি তো তোর পরই। রাইসার কথা জবাবে রাসেল আর কিছুই বলে না। এদিকে রাসেল চুপ করে কফি খাচ্ছে আর রাইসা ওর পাশে দাঁড়িয়ে আছে। এভাবে অনেকটা সময় থেকে রাইসা চলে যায়। দেখতে দেখতে পার হয়ে যায় অনেকগুলো দিন। একদিন রাসেল বাসায় এসে দেখে রাফির দেহটি রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে আছে। রাসেল দৌড়ে এসে রাফির নার্ভ চেক করে, দেখে এখনও পালস চলছে। তাই রাফিকে হাসপাতালে নেওয়ার জন্য কোলে নিলে রাফি ডেক দিয়ে বলে ওঠে, দোস্ত, তুই আমাকে হাসপাতালে নেওয়ার আগে রাইসাকে বাঁচিয়ে নে। মানিকের লোকেরা ওকে তুলে নিয়ে গেছে। কি বলিস তুই এটা? আর রাইসাকে তো মানিক কখনো দেখেনি। মানিক রাইসাকে দেখিয়েছিল যেদিন তুই বাসায় ফিরছিলি না, আর সেদিন থেকে মানিক রাইসাকে ওর বাবার জন্য পাগল। ওর ক্লাস আমি পরে নিচ্ছি, আগে আমি তোকে হাসপাতালে রেখে আসি। একটা কথাও বলবি না ওর আগে। তুই আমার কাছে বড়, বুঝলি? রাফি আর কিছুই বলে না। রাফি এক ধ্যানে রাসেলের দিকে তাকিয়ে আছে। রাসেলের চোখ থেকে যেন অঝোর ধারায় পানি পড়তেছে। আল্লাহ, মানুষ আপন না হয়েও ও কত ভাবে, যার চোখে কখনো পানি দেখিনি। আজ সে আমাদের জন্য, তার চোখে পানি। এই জন্য লোকে বলে অনেক সময় আপনের থেকেও পর বেশি প্রিয়। রাসেল তাড়াতাড়ি হাসপাতালে রাফিকে ভর্তি করিয়ে দেয়। গাড়ি নিয়ে ছুটে আসে মানিকের আড্ডাখানায়। রাসেল মানিকের আড্ডাখানায় পৌঁছে দেখতে পায় মানিক রাইসার সাথে জোর জবরদস্তি করতেছে, যেটা দেখে রাসেলের তো মাথায় রক্ত উঠে যায়। মানিক, তুই কি ভুলে গেছিস ওকে? আর তুই কোন জায়গায় হাত দিছিস? রাসেলের কথা শুনে মানিকে তো কথা বলার ভাষাই মনে হয় হারিয়ে গেছে। মানিক তাড়াতাড়ি রাইসাকে ছেড়ে দিয়ে বুকে এক বস্তা সাহস নিয়ে বলে, দেখ রাসেল, এই মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে। ওর ফিগার আমাকে পাগল করেছে। চল না দুজন মিলে ওর দেহটাকে ভোগ করি। এখনো আমি ছুঁয়ে দেখিনি। রাসেল, তুই জানিস না ও মাল একখানা। না খেলে জীবনে আফসোস শব্দটা থেকেই যাবে ভাই। মানিককে এমন জঘন্য ভাষায় কথা শুনে রাসেলের রাগের পরিমাণ যেন আরও বেড়ে যায়। রাসেল দৌড়ে গিয়ে মানিকের বুক বরাবর একটা লাথি দেয়। মানিক কিছুটা দূরে গিয়ে পড়ে। তোর সাহস কি করে হয় ওকে জোর করে তুলে আনার, আবার এমন বাজে ইঙ্গিত করার? তোকে ভালো একটা অফার দিলাম, কিন্তু তুই সেটা মানলি না। এখন তাহলে আমার আসল রূপটা দেখ। ওই, তোরা দাঁড়িয়ে দেখছিস কি? ওকে মেরে মাটিতে পুঁতে ফেল। রাসেল মানিকের কথা শুনে হো করে হেসে দেয়, কেননা রাসেল সবাইকে আগেই মেরেছে। বাকি সব রাসেলের লোক মানিকের কাছে থাকে, তবে কাজ করে রাসেলের হয়। রাসেল মানিকের পায়ে বাড়ি দিয়ে ভেঙে দেয় দুইটাই। মানিক হাঁটতে পারছে না। মানিক, তুই কি বোকা রে? আগুন নিয়ে মাঠে খেলতে নেমেছিস, অথচ খোঁজ নিয়ে দেখিস নাই সহযোদ্ধারা তোর লোক নাকি টাকার কাছে আগেই বিক্রি হয়ে গেছে। তার মানে এরা সবাই এখন তোর লোক? রাসেল, আমাকে প্লিজ ক্ষমা করে দে। আমি আর এমন ভুল কোনোদিনও করব না। না, এটা বললে তো হবে না মামা। এই মেয়েকে তোর হাতে দিলাম, যদি পারিস তোর দেহকে টাচ করে মজা লুটে নে। তোর হাতে সময় মাত্র আমার সিগারেট শেষ হওয়া পর্যন্ত। ইউর টাইম স্টার্ট নাও। এদিকে রাইসা তো এই কথা শুনে ভয়ে প্রাণ ঝাড় অবস্থায়। এদিকে রাসেল বসে বসে সিগারেট টানছে আর মানিক শুয়ে হেঁচড়ে হেঁচড়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই যেতে পারছে না। অনেক কষ্টে মানিক রাইসার নাগান পায়, তবে ধরবে ধরবে শব্দই রাসেল বলে ওঠে, মানিক, তোর সময় শেষ। এখন তোর কাছে আর কোনো অপশন নেই। এই দুনিয়ার বুকে বেঁচে থাকার মজা নেবার সুযোগ পেয়েও নিজের দোষে সেটা পেরি না। আহারে, তোর জন্য বড্ড কষ্ট হয়। ভালো থাকিস ওপারে। রাসেল কথাটা বলেই পাশে থাকা 10 কেজি ওজনের একটা হামার নিয়ে মানিকের মাথায় বাড়ি দেয়। মানিক সঙ্গে সঙ্গে স্পট দুনিয়ার মায়া ত্যাগ করে। রাইসা বসে বসে এখনো মানিকের দিকেই তাকিয়েছে। রাইসা যেন এক প্রকার ঘোরের মাঝে আছে। কিরে, তোকে কি আবার নতুন করে দাওয়াত দিতে হবে নাকি বাসায় যাবার জন্য? না না, চল বাসায় যাই তাড়াতাড়ি। শালার ব্যাটা আমাকে কখন এনেছে কিছুই করতে পারেনি। আরে, তোর শরীরে 33,000 ভোল্টের কারেন্ট বইছে, ওর মতো 220 ভোল্টের মানুষের সাধ্য আছে নাকি শুয়ে দেখান? তোর ভোল্টেজ যেন আপ ডাউন করতে পারে, সেই জন্য এই যে আমি নামক ট্রান্সফরমার আছি। এখন চল বাসায়।
তারপরে রাসেল আর রাইসা সোজা হাসপাতালে চলে যায়। আচ্ছা, তুই আমাকে হাসপাতালে নিয়ে এসেছিস কেন, এটা বলতো। বারে, তোকে ওরা তুলে নিয়ে গেছে, এখন রেপ করেছে কিনা সেটা জানতে হবে না বুঝি? রাসেলে বাচ্চা, ভালো হচ্ছে না কিন্তু বলে দিলাম। কি হলো সেটা তো তুই দেখলি নিজের চোখেই। ওই পেতনি, রাগিস না, মজা করলাম। এখানে রাফি ভর্তি আছে, ওকে রেখেই তোকে বাঁচাতে গেছিলাম, নাহলে এতক্ষণে ওরা তোকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলতো। তোকে অনেক ধন্যবাদ, কারণ তুই আমাকে শুধু রক্ষা করিসনি, বরং তুই আমার হবু বরের দামি সম্পত্তিকে রক্ষা করেছিস। জীবনটা বাঁচিয়ে রেখেই বাঁচালাম, আর সামান্য ধন্যবাদ দিয়ে সেটা শোধ নেওয়ার চেষ্টা করতেছিস? ধন্যবাদ দিব না তাহলে কি তোকে কিস করে পারিশ্রমিক দিতে হবে নাকি? রাইসা রাসেলের দিকে রাগি চোখে তাকিয়ে উপরে কথা বলে। এদিকে রাইসার এমন রাগ চোখে তাকানো দেখে রাসেল তো চুপ হয়ে গেছে। রাসেল এত রাগতে রাইসাকে আগে কখনো দেখেনি। রাইসার মুখকে অন্যদিকে ঘোরানোর জন্য রাসেল বলে, চল রাফিকে দেখে আসি, বেচারা অনেক মায়ের খাইছে ওই গুন্ডাদের হাতে। তুই যে গুন্ডা সেটা তো বলছিস না, বরং ওদেরকে গুন্ডা বলে অপবাদ দিচ্ছিস। আমি গুন্ডা, তবে সেটা সবার আড়ালে, বুঝলি? আজ ওই রাসেলকে কেউ চেনে না আসলে আমি কে। এখন চল তো। রাসেলের কথা শুনে রাইসা তো ভাবতে থাকে, ওর মাথায় যেন কিছুই ঢুকছে না। কি ব্যাপার, রাসেল যে নাম করা গুন্ডা সেটা তো সবাই জানে, এবং সবাই ওয়ে জমে মতো ভয় পায়। তাহলে এর বাইরে ওর পরিচয় আবার কি আছে? দেখ, আমার মাথায় তো কিছুই ঢুকছে না। এদিকে রাইসা সব ভাবতে ভাবতে দেখে রাসেল প্রায় রাফি যেই রুমে আছে সেই রুমের দরজার কাছাকাছি চলে এসেছে। তাই রাইসা দৌড়ে রাসেলের কাছে চলে আসে। কিরে দোস্ত, তোর এখন কি অবস্থা? হাসপাতালে শুয়ে শুয়ে তো সুন্দরী নার্সের সেই মজা নিলি। ওই, তোর কি কমন সেন্স বলতে কিছু নেই? হাসপাতালে রোগী দেখতে এসে এসব বলে বুঝি? আমার বন্ধুকে আমি যা খুশি বলতে পারি, এতে তোর কি? একটা কথা বলবি তো তোকেও ইঞ্জেকশন দেবো। আইছে ইঞ্জেকশন দিবে, নিজের ইঞ্জেকশন দেখে জমের মতো ভয় পেয়ে পালিয়ে বেড়ায়, আর আমাকে ইঞ্জেকশন দিবে। রাইসা, যা বলছো, রাসেল আসলে ইঞ্জেকশন দেখে অনেক ভয় পায়। এই তো সেদিন রাসেলের জ্বর আসছে, আর আমি নিয়ে গেছি ডাক্তারের কাছে, আর ও কি করছে তুমি জানো? ওই শালা হারামি, বলিস না। আমার মান সম্মান কিন্তু খুব একটা নেই এমনিতেই ওর কাছে। রাসেল রাফির কাছে গিয়ে ওর কানে কানে বলে উপরে কথাগুলো, যেটা শুনে রাফি হাসে আর বারণ করা সত্ত্বেও বলে, রাইসা, তুমি জানো ডাক্তার ইঞ্জেকশন নেওয়ার পিছনে পাক্কা 20 মিনিট দৌড়াইছে। রাফির মুখে এমন কথা শুনে তো রাইসা যেন হাসতে হাসতেই শেষ। এদিকে রাসেল রাইসার হাসি মাখা মুখটার দিকেই তাকিয়ে আছে। দোস্ত, এভাবে আর তাকিয়ে না থেকে মনের কথাটা বলে দিলেই তো পারিস, তাই না? শুধু শুধু এভাবে লুকিয়ে দেখে কি হবে? ওই হালা, তুই চুপ কর, নাহলে ডাক্তারকে বলে তোকে কিন্তু আরো 10 দিন হাসপাতালে থাকতে হবে, এমন ব্যবস্থা করবো। না ভাই, আমি মাপ চাই, ও চাই, আবার তোও চাই, কেননা তোর সঙ্গে পাঙ্গা নিয়ে আমি পস্তাতে চাই না। এভাবে আরও অনেক কথা বলে রাসেল রাফিকে বাসায় নিয়ে আসে। কেননা তেমন কোনো সমস্যা না হওয়ার কারণে রাফিকে আর হাসপাতালে রাখার দরকার পড়েনি। বিকেলে রাসেল আর রাফি বাইরে যাবে একটা কাজে, আর রাইসাও বায়না ধরে সাথে যাবে। কিন্তু রাসেল রাইসাকে সাথে নিয়ে যাইতে চায় না, কেননা রাসেল চায় না রাইসা ওর সাথে থেকে থেকে চুরি থেকে লেডি ক্লিয়ার হয়ে উঠুক। এমনিতেই একটা লেডি ক্লিয়ারের গল্প রাসেলের রাতের ঘুম হারাম করে ফেলেছে। রাসেল যেইটাই করে সেইটাই লেডি কিলার আগেই জেনে যায়, কোনোভাবেই তাকে ধরতে পারছে না। ওরা রাইসায় অনেক জোরাজোরিতে সাথে নিয়ে আসে। এই রাইসা, তোকে কত করে বললাম আমাদের সাথে না আসতে, তবুও জোর করে আসলি কেন? তোর যদি আমাদের সাথে থেকে কিছু একটা হয়ে যায় তখন কি হবে? বারে, তোদের কিছু হলে কোনো সমস্যা নেই, আর আমার কিছু হলে অনেক সমস্যা হয়ে যাবে, তাই না? মনে রাখিস তোরা, যেখানে আমিও ঠিক সেখানেই আমিও তোদের থেকে কোনো অংশে কম না। রাইসা হাতের পেসি বের করে রাসেলের সামনে বডি বিল্ডারের মতো শো আপ করতে করতে উপরের কথাগুলো বলে। রাসেল তো রাইসার এমন কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ। ওই শাকচুনি, তোর তো কোনো পেশই নাই, তাহলে আমার সামনে এভাবে দেখাচ্ছিস কেন? আরে গাধা, তোকে দেখালাম
যদি থাকতো তাহলে কেমন লাগতো, বুঝেছিস? বুদ্ধু একটা। এইভাবে ওরা আরও অনেক কথা বলে। হঠাৎ রাসেলের ফোনে একটা কল আসে। কলটা করেছে একটা বাইরের দেশের এজেন্সি থেকে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা অবশ্যই আপনার কাজ করতে পারবো, তবে আমাদের ডিমান্ডটা অনেক বেশি। আরে খুব বেশি না, এই ধরেন কোম্পানি নিজের করে পেতে এত টাকা, মানুষকে মারতে এত টাকা। ঠিক আছে, আপনার কাজ কালকের দিনের মাঝেই হয়ে যাবে। আপনি আমার অ্যাকাউন্টে শুধু টাকাটা পাঠিয়ে দিন। রাসেল লোকটার সাথে কথা বলে কাজটা ঠিক করে নেয়। এদিকে রাসেল কথা শুনে দোস্ত, তুই যে কাজের কথাটা এখানে বললি, আমার তো মনে হয় এত সময় এই কথা লেডি কিলারের কাছে পৌঁছে গেছে। লেডি কিলার এখানের কথা কীভাবে শুনতে পারে তুই বল? আর কাজটা করলে আমরা অনেক টাকা পাবো। আমাদের কি টাকার কমতি আছে যে আমার রিস্ক কাজ করতে হবে? বল। হাসালি রে দোস্ত, তুই আমাকে হাসালি। যেই টাকার কারণে আমি আমার মাতা পিতার কাছে কখনো সন্তানের মর্যাদা পাইনি, পেয়েছি শুধু বুক ভরা কষ্ট। সেই টাকার কমতি তো থাকবেই। এভাবে ওরা কথা বলে বাসায় চলে আসে, সেই কাজটা করে। এদিকে ওই বাইরে এজেন্সি থেকে রাসেলকে কাজের লোকেশন পাঠানোর কথা বলেছিল, কিন্তু পরের দিন চলে যায়, তবুও কিছুই বলেনি। রাসেল যোগাযোগ করে জানতে পারে লেডি কিলার নাকি তার থেকে কম টাকা কাজটা করে দিচ্ছে। যেটা শুনে রাসেল তো মাথায় আগুন ধরে যায়। এই লেডি কিলারের বাচ্চা, তোকে যদি হাতের কাছে পাই তাহলে তোকে আমি কাঁচায় চিবিয়ে খাবো। শালি আমাকে জ্বালিয়ে মারছিস। এদিকে রাসেলের এমন হুঙ্কার দেওয়ার কথা শুনে রাইসা মনে মনে বলে, রাসেল, এই লেডি কিলারকে হাতের মুঠোয় পাওয়া এত সহজ না। লেডি কিলার কি আর নিম্নমানের খেলোয়াড় নাকি? এদের শত ভাবনা চিন্তার মাঝেই কোথা থেকে রাফি চলে আসে আর রাসেলকে বলতে থাকে, দোস্ত, লেডি কিলারের অত্যাচার তো আমাদের সর্বনাশ করে ছাড়বে। দেখছি আমরা কি ক্ষতি করেছি তার। আর এদিকে ডিজেও কোনো খোঁজখবর পাত্তা যাচ্ছে না ইদানিং। ডিজে ঠিকই আছে, তবে একটু আড়ালে। আর এই লেডি কিলারকে যদি আমি পাই তাহলে শালিকে একেবারে কাঁচাই চিবিয়ে খাবো, কোনো রকমের নুন মরিচ ছাড়াই। আহ, বললেই হলো চিবিয়ে খাবে? ওই হাদারাম, মানুষকে কি চিবিয়ে খাওয়া যায় নাকি? ওই শাকচুন্নি, আমি চিবিয়ে খাই নাকি গিলে খাই সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, বুঝলি? সেটা নিয়ে তোর এত মাথা ঘামাতে হবে না। না, তুই ভুল বলবি আর আমি সেটা ধরবো না? এটা কি হয় নাকি? তুই এত ঝগড়া কীভাবে করতে পারিস? তোর সাথে ঝগড়া করে আমার তো মাথা ধরে যায়। এবার একটু থাম তুই। এমনিতেই আমি লেডি কিলারের জ্বালায় অতিষ্ঠ। মাত্রই তো শুরু, দেখ আগে কি কি হয়। এতটুকুতেই হাঁপিয়ে গেছিস? এই রাইসা তো আগুন নিয়ে খেলতেই বেশি পছন্দ করে। রাসেল রাইসায় এভাবে আরও অনেক কথা বলতে থাকে। এদিক দিয়ে দেখতে দেখতে পার হয়ে যায় অনেকগুলো দিন। রাসেল এখন আরও অনেক ফেমাস হয়ে উঠেছে, কিন্তু লেডি কিলার ওর পিছু ছাড়ছে না। তাই তো রাসেল মনে শান্তি নেই একটু। এদিকে রাসেল একটা লকার চুরি করার প্ল্যান করে, যেটার প্ল্যান ওর কাছেই রাখে। একদিন রাতে রাসেল, রাফি ও রাইসাকে সাথে নিয়ে একটা ধনী বাড়ির সামনে আসে, যেটা দেখে রাফি জিজ্ঞেস করে, কি রে রাসেল, তুই আমাদের এখানে নিয়ে এসেছিস কেন? আমি তো কিছুই বুঝতেছি না। আরে গাধা, এই বাড়িতে একটা লকার আছে যেটার ভেতরে লুকিয়ে রাখা আছে অনেকগুলা হীরা। কি বলছিস? তাহলে চল তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসি। কতদিন হলো আমার রিক্সে চুরি করি না। যেমনটা ভাবছিস ঠিক তেমন সহজ কাজ নয় এটা। এই বাড়ির প্রতিটা কোণায় সিসি ক্যামেরা লাগানো আছে আর শক্ত সিকিউরিটি দ্বারা নিয়ন্ত্রিত। তাই বলে কি এমন কাজ না করে আমরা ফিরে যাব নাকি? আরে গাধা, কাজটা করার জন্যই তো এসেছি। এখন কথা না বলে চুপচাপ আমার সাথে সাথে আয়, আর এই কাজ করবি তোরা। ঠিক আছে চল তাড়াতাড়ি। ইস, কত কোটি কোটি টাকার হিরে, ভাবতেই অবাক লাগছে। ইস, এই খবরটা আমি কেন জানতে পারলাম না? চরম একটা ভুল করে ফেললাম। ধুর, ভালো লাগে না। রাসেল রাফি ও রাইসাকে একটু দূরে রেখে যায়, কেননা রাসেল বাড়ির সিসি ক্যামেরায় সিস্টেম হ্যাক করে রেখেছে, যেটা নির্দিষ্ট সময়ের জন্য। তাই কত সময় আছে সেটার আপডেট রাসেলকে দিতে হবে। রাসেল বাড়ির ভেতরে প্রবেশ করে, একে একে সবার চোখ ফাঁকি দিয়ে মেইন দরজার পাশে আসে। একটা লোক তো খেয়ে ফেলে। রাসেল তাড়াতাড়ি ওর মুখ বন্ধ করে দেয়। এবার রাসেল
হিরে রাখার জায়গায় চলে আসে। রাসেল যেই না সামনে পা দিতে যাবে অমনি রাফি বলে ওঠে, আর সামনে পা পারাস না, সামনে লেজার রশি সেট করা আছে। আরে বেটা, এটা নর্মাল জিনিস দিয়ে করা, তুই এই প্রোগ্রামে গিয়ে এটা সেট কর, তাহলে এখানে লেজার রোশনি কোনো কাজ করবে না। কি রে, তোর তো কিছুই হলো না। কোনো রকম হামলা ছাড়াই তুই কিভাবে হীরাগুলো চুরি করে আনতে পারিস শুনি? তুই কি আমার শত্রু নাকি, যে আমি ভালোভাবে কোনো রকম ঝামেলায় না পড়ে ফিরে আইছি দেখে তোর সহ্য হচ্ছে না? আরে বলদ, আমি তো তোর শত্রুই। তুই তো নিজের শত্রুকেই দুধ কলা দিয়ে পেলে পুষে বড় করতাসিস। আরে না, সেটা কেন হবে? আমি এমনিই তোকে জিজ্ঞেস করলাম, কেননা আমি কত সিনেমায় দেখেছি এমন করে চুরি করতে গিয়ে কত ঝামেলায় পড়তে হয়, তবুও কাজটা সম্পূর্ণ হয় না। রাইসা, তুমি এটা কি বললা? যে ছেলে সকল চোর ডাকাত গুন্ডা মাস্তান মাফিয়া হ্যাকারদের শিক্ষায় সে পড়বে ধরা, হাসালে তুমি। আইছে শিক্ষাগুরু, একটা মেয়ের কাছেই দিন রাত নাকানি চুবানি খাচ্ছে, সেটার কোনো কথাই নেই, আর আইছে বড় বড় ডায়লগ মারতে। রাইসার বাচ্চা, তুই কিন্তু আমার খোটা দিয়ে কথা বলতেছিস, আমার কিন্তু একটু হলেও এগোতে লাগছে। চুপ থাক, আর এখন চল তাড়াতাড়ি, না হলে তোর পুলিশ মামা শ্বশুর এক্ষুনি এলো বলে। রাইসার কথা বলা শেষ হলেই পুলিশের হুইসেল শুনে ওরা গাড়ি নিয়ে সেইখান থেকে একটানে বকার পার। ওদের আর কে ধরে, ওরা সোজা বাসায় চলে আসে। এদিকে পুলিশ অফিস টুটুলকে তদন্ত করতে এসে, এটা কিভাবে সম্ভব? আমাদের দেশে এই দুজনের জন্য তো কেউ শান্তিতে থাকতেই পারছে না। কোথাও দামি কোনো জিনিস রাখলে হয় লেডি কুইন, না হয় ডিজে সেটা নিয়ে যাবে। কেন যে এই দুইটারে আমরা ধরতে পারছি না? স্যার, আপনি ওদের ধরবেন কি করে? আজও ওদের কেউ দেখেনি, এমনকি ডিজের সাথে যারা কাজ করে আজও তারা ডিজেকে দেখেনি। আর লেডি কুইন তো দূরে থাকলো। সেটাই তোরে পাগলা, আমি তো এই কেসটা হাতে নিয়ে মানকে চেপায় আটকে গেছি। কিভাবে এই কেসটা সলভ করবো হাল্লা মালুম। স্যার, আপনি চিন্তা করেন না, আমরা ওদের ঠিকই খুঁজে বের করতে পারবো। কথায় আছে না, চোরের 10 দিন আর গ্রেস্টোর 1 দিন, আর সেই একদিনে চোরের জীবন ঝাঁঝরা হয়ে যাবে। বুঝলাম। এখন খুঁজে দেখো এমন কিছু পাও কিনা যেটা দিয়ে ডিজে পর্যন্ত যাওয়া যায়। এরপর অনেক খোঁজাখাটনির পরে পুলিশ একটা ফটো খুঁজে পায়, যেই ফটোটা ছিল রাসেলের। স্যার, স্যার, আমি একটা ফটো খুঁজে পেয়েছি ওখানে। কই দেখি দেখি। আরে বেটা, এটা তো ওই চোরের ছবি। ও এত বড় দান মারার প্লেয়ার না। স্যার, ও যখন চোর তখন ডিজের খবর ওর কাছে নিশ্চয় আছে, কেননা আমি গোপন সূত্রে জেনেছি ডিজেকে আজও আসিল ছাড়া কেউ দেখেনি। আরে বেটা, ওকে ধরা এত কোনো ব্যাপার না। ব্যাপার হলো এটা ওকে ধরে রাখতে পারার মতো জেল এই পৃথিবীর কোথাও আবিষ্কার হয়নি। কেননা ওকে ধরে আনলে কিছু সময় দেখি ফোন রিসিভ করতে করতে কানের 12টা বেজে যায়। সব ফোনের একটাই কথা, ওকে ছেড়ে দাও, না হলে তোমার চাকরি গেল বলে। তাহলে তো ওই বেটা চোর হলেও পাওয়ারফুল। আরে বেটা, শুধু কি পাওয়ারফুল, হ্যাভি পাওয়ারফুল। ওই সালে হ্যাকারের মাস্টার, এমন কোনো হ্যাকিং নাই যেটা ও করতে পারে না। এই তো সেদিন আমাদের অফিসের একটা সিকিউরিটি সিস্টেম কোনো এক সন্ত্রাসী চক্র হ্যাক করছিল, সেটা কেউ ঠিক করতে পারেনি। আমরা ফেসে যাচ্ছিলাম একের পর এক, তখন ওই আমাদের বিপদ থেকে রক্ষা করেছে। তাই বড় বড় নেতারা তার সাথে ওর যোগাযোগ। এভাবে ওরা আরও অনেক কথা বলে। আসলে রাসেল পকেট থেকে একটা কার্ড বের করার সময় ওর ফটোটা পড়ে যায়, যেটা রাসেল বুঝতেই পারে না। এদিকে রাসেল শুয়ে আছে। আচ্ছা, লেডি কিলার তোর সাথে এত শত্রুতা করতেছে কেন বলতো? লেডি কুইন মনে হয় আমাকে ভালোবাসে, তাই তো কাছে পাওয়ার জন্য এমন করতেছে মনে হয়। ছেড়া পড়েছে লেডি কুইন হয়ে তোর মতো একটা ছ্যাঁচড়া চোরকে ভালোবেসে জীবনটা তেজপাতা বানানোর, বুঝলি? আচ্ছা, লেডি কুইন আমাকে ভালোবাসুক আর না বাসুক, তাতে তোর এত চলে কেন? শুনি। আরে গাধা, জ্বলবেই তো। তুই ভূতের গল্প ভূতকেই শোনাবা, আর আমার জ্বলবে না? এটা কি হয় নাকি? আচ্ছা, আমি তোকে কিছু জিজ্ঞেস করলেই এমন বিড়বিড় করিস কেন?
আমার না তোর মতিগতি দেখে কেমন জানি লাগে, চুন্নির মাথার এমন প্যাসকোস কিভাবে আসে? রাসেলের বাচ্চা, আমাকে চুন্নি বললে কিন্তু আমি তোর মাথার চুল একটাও আস্ত রাখবো না, বুঝলি? এমনভাবে ভয়ঙ্কর রূপ নিয়ে বলতেছিস, তারপরেও কি না বুঝে উপায় আছে? যাই হোক, রাফি কোথায় রে? রাফিকে দিয়ে আবার কি করবি সেটা একটু শুনি। তোর শরীরের উপরে ঝাঁপিয়ে পড়ে আমি তো সব মধু চুষে চুষে খাবো, আর এটা যদি রাফি দেখে ফেলে তখন কেমন হবে না? শাকচুনি, তুই জানিস না রাফির সাথে আমার কথা আছে? তোকে বিশ্বাস নেই, তুই আমার এত সুন্দর লোভনীয় শরীরের উপর ঝাঁপিয়ে পড়তেও পারিস? তুই তো আর সাধারণ কেউ না। রাইসের কথা শুনে রাসেল তো অনেকটাই অবাক হয়ে যায়। আর অবাক হবেই না কেন, রাসেল সাধারণ কেউ না, তাহলে কি? রাইসা, আমি সাধারণ কেউ না মানে কি? আরে কিছু না, আমি এমনি এটা বলেছি। আয়, আমি তোকে খাবার দিচ্ছি। ধুর, কি থেকে কি বলে ফেলেছি। না, এই সেরির মতিগতি আমার একটুও ভালো লাগছে না। আমার মনে হয় রাইসা এমন কেউ যেটা আমি জানি না, ওকে আমার নজরে রাখতেই হবে। এভাবেই ভাবতে ভাবতে রাসেল খাবার খেয়ে নেয়, সাথে রাইসাও খেয়ে নেয়। এখন রাসেল রাইসাকে আগের থেকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু সেটা মুখে বলে না। অনেকভাবে রাইসাকে বোঝায়, কিন্তু রাইসা বোঝেও না বোঝার ভান করে। এদিকে রাইসাও রাসেলকে অনেকটাই পছন্দ করে, কিন্তু সেটা মনের বিরুদ্ধে কেন না। রাইসা যেই পথে আছে সেখানে কোনো ভালোবাসার স্থান নেই। এভাবেই কেটে যায় অনেকগুলো দিন। একদিন রাসেল ওর গোপন সার্ভার রুমে সব কয়টা কম্পিউটার ওপেন করে দেখতে পায় লেডি কিলার এখন অ্যাক্টিভ আছে। এই রুমের কথা রাসেল ছাড়া কেউ জানে না। এখানে বসেই রাসেল পৃথিবীর সকল হ্যাকিং সিস্টেমকে আপডেট করে। রাসেল লেডি কুইংয়ের প্রোফাইলে একটা মেসেজ দেয়। হ্যাঁ মিস লুকাই, তো লেডি কুইন, কি অবস্থা? এদিকে লেডি কুইন একটা গুরুত্বপূর্ণ কাজ করতেছিল। তখনই রাসেলের মেসেজ দেখতে পেয়ে অনেক খুশি হয়, কেননা রাসেল যে মেসেজ করেছে সেটা লেডি কুইন জানে। চান্দু, আমাকে এভাবে মেসেজ দিয়ে কোনো লাভ হবে না। আমি তোমার পিছু ছাড়ছি না। আচ্ছা, আমরা ইচ্ছে করলে তো দুজন মিলেও কাজ করতে পারি, তাই না? তাহলে পুরো পৃথিবীটাকে আমরা হাতের মুঠো রাখতে পারবো। কি ব্যাপার, দেশের মাফিয়া জগতের বাদশা হয়ে সামান্য লেডি কুইনের কাছে এভাবে মাথা নত করাটা কি ঠিক বলে মনে হচ্ছে? লেডি কুইনের মুখে মাফিয়া জগতের বাদশা কথাটা শুনেই রাসেল যেন অনেকটাই অবাক হয়ে যায়, আর অবাক হয়েই জিজ্ঞেস করে, এটা কি বলছো? আমি কেন অন্ধকার মাফিয়া জগতের বাদশা হতে যাব শুনি? সেই বাদশা তো ডিজে। হাসালে আমাকে। একজন জেলেই মাছ থেকে ঠিকভাবে বলতে পারে কোন মাছের কি নাম আর কোন পানিতে থাকে তার সব কিছু। তাহলে আমি একজন লেডি কুইন হয়ে তোমার সম্পর্কে এটা জানবো না? সেটা কেমন কথা? আমি তোমার সম্পর্কে সব কিছু জানি। আমি এটাও জানি তুমি এখন তোমার গোপন রুমে বসে আছো, যেটার খবর কেউ জানে না। আরও সহজ করে বলি, তোমার ওইখানে 10টা কম্পিউটার আর 5টা ল্যাপটপ আছে, যেগুলা সব অ্যাপেল কোম্পানির। আর সবচেয়ে বড় কথা, তোমার সাথে একটা মেয়েও থাকে যার নাম রাইসা। সে পেশায় সামান্য একজন চোর। কি মিস্টার ডিজে ওরফে রাসেল, আরও কিছু বলতে হবে নাকি? না রে বইন, আর বলতে হবে না। তোর এইটুকুতেই আমি তো পুরাই শেষ। এত কিছু তুই কিভাবে জানিস? রাসেল আর কোনো মেসেজ করে না, এবং অনেক চেষ্টার পরে একটা সিস্টেম তৈরি করে যেটার মাধ্যমে রাসেলকে কেউ আর ট্যাগ করতে পারবে না। রাসেল লেডি কুইনের পুরো সিস্টেমকে ডিজেবল করে দেয়। লেডি কুইন কাজ করতেছিল, হঠাৎ সিস্টেম আউট হয়ে দেখে ওর মাথায় হাত। কি ব্যাপার, আমার সিস্টেম আউট হয়ে গেল কিভাবে? আমার সিস্টেম তো অনেক সিকিউরিটি দিয়ে রাখা, এত সহজে কেউ ডিসেবল করতে পারবে না। তাহলে রাসেল কি আমার সিস্টেম ডিসেবল করে দিয়েছে? ওই তো সব করতে পারে। দেখ, কেন যে ওকে এত কিছু বলতে গেলাম। রাইসা এসব ভাবছে আর নিজে নিজেই কাজ করতে থাকে, কিন্তু কোনোভাবেই কাজ সফল করতে পারে না। আজব করা ঘটনা, একটু পরে আপনা আপনি সিস্টেম ঠিক হয়ে যায়। কি ব্যাপার, আমি এত চেষ্টা করেও ঠিক করতে পারলাম না, তাহলে একাই ঠিক হয়ে গেল কেমনে?
এর রাইসা এসব ভাবছে, আর ঠিক তখনই ওর মনিটরে সুন্দর করে একটা মেসেজ ভেসে ওঠে। আমি কি জিনিস সেটা নমুনা একটু দেখালাম মাত্র। সো আমার সাথে নেক্সট টাইম পাঙ্গা নিতে আসলে ভেবে চিনতে তারপরে আসিস, না হলে এর থেকে বড় কিছু হতে পারে। আমার তোকে খুঁজে বের করতে 5 মিনিটও লাগবে না, কিন্তু আমি সেটা করব না। রাসেলের এমন হুমকি ভরা মেসেজ দেখে রাইসার কিছুই বলে না, সেখান থেকে চলে আসে। এদিকে রাসেল অনেকটা সময় পরিশ্রম করার পরে একটা অ্যাপস তৈরি করে, যেটার মাধ্যমে কোনো সিকিউরিটি সার্ভারে কাজ করার সময় কেউ ওকে ট্যাগ করতে পারবে না। রাসেল অ্যাপটা তৈরি করে হাই প্রোফাইল সিকিউরিটি দ্বারা, যেটা রাসেলের মার্কেটে লঞ্চ করে না। যেখানে রাসেলের তৈরি অনেক অ্যাপস অ্যাপল কোম্পানির মতো দামি কোম্পানি ব্যবহার করে। রাসেল গোপন রুম থেকে বেরিয়ে আসে। রাসেল রুমের দরজায় এমন সিকিউরিটি সিস্টেম ব্যবহার করেছে যেখানে দরজায় 3 ফিটের ভেতরে থাকলেই মানুষ অদৃশ্য হয়ে যাবে, কেউ বুঝতেই পারবে না। আর একটা অ্যাপ ছাড়া কোনো মানুষ বছরের পর বছর চেষ্টা করেও সেই দরজা খুঁজে পাবে না। এই হলো মাফিয়া ও হ্যাকিং জগতের কিং ডিজে, বুঝলেন? রাফিক, চলো রাসেলকে দৌড়ে আনতে হবে, আজকে একটা ঝামেলায় পড়ে গেছে। কেন, কি হয়েছে সেইটা শুনি। আরে আমার কম্পিউটারে কেউ হ্যাক করেছে, আমি বুঝতেই পারিনি। এখন আমার কম্পিউটারের সব ডাটা তার কাছে শো করে। আমাদের হ্যাকিং ডিপার্টমেন্টের লোক কাজ করছে, কিন্তু সমস্যার সমাধান করতে পারেনি। এখন রাসেল ছাড়া এটা সমাধান সম্ভব না। ওকে, তাহলে চলুন ওকে খুঁজে বের করি। এমনিতে ওকে সবসময় বাইরে পাওয়া যায় না। ঠিক বলছো। আমি জানি না ওর মতো একটা চেষ্টা চোর এত কিছু কীভাবে জানে। ওর কাছে নাসার মতো সার্ভারের সিকিউরিটি হ্যাক করাটা এজন্য আম ব্যাপার। এইভাবে ওরা অনেক কথা বলে। সেখান থেকে সোজা রাসেলকে খুঁজতে বের হয়। খুঁজতে খুঁজতে 3 ঘন্টা পরে রাসেলকে একটা রেস্টুরেন্টে পেয়ে যায়। রাসেলের সামনে এসেই বলে, কিরে রাসেল, তোকে খুঁজতে আমাকে কি জীবন বার করতে হবে নাকি? আরে স্যার, আপনি আমাকে এইভাবে খুঁজতেছেন কেন? আমি জানলে তো আপনার কাছেই ছুটে আসতাম। তোকে কেন খুঁজবে না সেইটা বল। আমার জীবন নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে, তুই কিছু একটা কর প্লিজ। স্যার, এটা কিন্তু ঠিক না। আপনি পুলিশ হয়ে আমার মতো সামান্য একটা চোরের কাছে এইভাবে হাত জোর করতেছেন, এটা ঠিক না। তা কি হয়েছে শুনি। আমার কম্পিউটার সিস্টেম কেউ হ্যাক করেছে, এখন আমার সকল ডাটা ওখানে আছে। কাজটা করে দিতে পারি, তবে আমাকে এখন পেট ভরে খাওয়াতে হবে। সারা জীবন তো অন্যের জিনিস খেয়েই বড় হলেন। তোর যা ইচ্ছে খা, তবুও আমার কাজটা করে দে, আমি না হলে বড় সমস্যায় পড়ে যাব। আচ্ছা স্যার, চিন্তা করেন না, আমি আপনার কাজ করে দেবো। এভাবে ওরা অনেক কথা বলে। পুলিশের পকেট ফাঁকা করে পুলিশের সাথে রাসেল থানায় চলে আসে। রাসেল থানায় এসে কাজটা শেষ করে বাসায় চলে আসে। কি রে, কোথায় ছিলে এত সময়? তুই জানিস আমি তোকে কত সময় হলো দেখি না। আরে বাহ, সূর্য আজকে কোন দিক থেকে উঠেছে? হ্যাঁ, আমাকে দেখার জন্য তুই অধীর আগ্রহে বসে থাকিস কেন? আমি তো স্বামী নাকি বয়ফ্রেন্ড? শালা খবিশের বাচ্চা, কিছুতেই বোঝে না। ওই হাঁদারাম, স্বামী বয়ফ্রেন্ড হলেই বুঝি দেখার জন্য অপেক্ষা করতে হয়, তাছাড়া বুঝি দেখা করা যায় না? এই সর, তোর কথা আমার ভালো লাগছে না। তোর মুখটা বাংলা 5-এর মতো মলিন হয়ে আছে। আগে ফ্রেশ হ, আমি কাজে গেছিলাম। রাসেল কথাটা বলেই সেখান থেকে সোজা রুমে এসে শুয়ে পড়ে। এদিকে রাইসা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে। হারামি, আমার সর্বনাশ করে এখন আইছে কথা বলতে। আমাকে পেতনির মতো লাগছে। এভাবেই দেখতে দেখতে চলে যায় একটা বছর। এখন দেশে আরও বেশি আতঙ্ক ছড়িয়ে ফেলেছে ডিজে আর লেডি কুইন। আফসোস, পুলিশ তো ওদের দেখেনি, আর রাসেলও লেডি কুইনকে দেখতে পায়নি। রাসেল একটা কাজে বাইরে গেছিল। সেখান থেকে যেই না রুমে আসে, ঠিক তখনই দেখতে পায় রাইসা হেসে হেসে কার সাথে যেন কথা বলতেছে। রাইসাকে কথা বলতে দেখে রাসেলের ভেতরটা যেন দমলে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে। রাসেলকে এখনও রাইসা দেখেনি, এতটাই মনোযোগ দিয়ে কথা বলছে। রাসেল কিছু না বলে বিছানায় শুয়ে পড়ে। রাইসাকে কিছুই বলে না। রাইসা রাসেলকে দেখে তাড়াতাড়ি কলটা কেটে দেয় আর রাসেলকে বলে, কি রে, তুই এখন আসলি? আর আমাকে তো ডাক দিলিও না। তুই তো মনের সুখে কারোর সাথে কথা বলছিলি, তাই আর ডাক দিয়ে কথা বলার মজাটা নষ্ট করতে চাইনি। কি ব্যাপার, আমি কথা বলছি সেটা দেখে ওর এত জলে কেন? সব সময় আমার সাথে তো রাগ দেখায়, পেতনি শাকচুনি বলেই বেড়ায়। তাহলে তাহলে কি ও আমাকে ভালোবাসে? না, এটা আমি কি ভাবছি, ওর মতো গুন্ডাকে ভালোবাসবো আমি?
ধুর। ও তাই নাকি? আচ্ছা, ভালো থাক তুই। আমার কথা শুনে অনেক কষ্ট পেয়েছিস তাই না? আসলে আমি মানুষটা যতটা বাইরে থেকে শক্ত, ভিতর থেকে ঠিক ততটাই ইমোশনাল। আচ্ছা, এইসব বলে লাভ নাই। রাফি কোথায় গেছে শুনি? হ্যাঁ দাঁড়া, ভালোবাসে সেটা মুখ ফুটে বলতেও তো পারে না। রাফি তো বাইরে গেছে ওর গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে। রাফি তো আর তোর মতো হাঁদারাম না যে প্রেম করবে না। কি? রাফির বাচ্চা প্রেম করে আর আমি একটা বার জন্য জানতে পারলাম না? ওরে তো আমি খাইছি। তুই তো এটাই পারিস শুধু, নিজে তো একটা প্রেমও করবি না, আবার অন্য কেউ প্রেম করলে সেটা তুই হতে দিবি না। যাকে ভালোবাসি সে যদি মনের কষ্টটা না বোঝে তাহলে আমার দোষ কোথায় বল? তুই যে হাঁদারাম, মনের কথা পছন্দের মানুষকে খুলে বলতে হয়, তাহলেই না সে তোর ভালোবাসা বুঝবে, তাই না? আমি তো তোকে অনেক ভালোবাসি, সেটা তুই নিজেই তো বুঝিস না আর বুঝতেও চেষ্টা করিস না। এই মনে তোর জন্য একটু একটু করে তৈরি হওয়া ফিলিংসটাও বুঝিস না। পাগল হয়ে গেছিস তুই? আমি তোকে ভালোবাসতে কেন যাব? আমি তো ভালোবাসবো কোনো ভালো ছেলেকে। তুই তো মাফিয়া, তোকে দেখলেই আমার ঘৃণা লাগে। রাসেলের রাইসার এমন কথা শুনে কেন জানি খুব কষ্ট হয়, আর আগে যেন মাথা ফেটে যাচ্ছে। রাইসার চুলের মুঠি ধরে বলে, তোকে ভালোবাসি বলেই এখনো দাঁড়িয়ে আছিস, না হলে তোকে খুন করতে আমার হাত একটুও কাঁপবে না। দূর হয়ে যা আমার সামনে থেকে। রাইসা কিছু না বলে সেখান থেকে চলে যায়। আর এদিকে রাইসা মনে মনে বলতে থাকে, রাসেল, তুই যত খুশি বকা দে আমাকে, কিছুই মনে করব না। তবে একদিনের শাস্তি তোকে পেতেই হবে। দেখে নিস এই রাইসাকে, তুই তো আর জানিস না। এভাবে দেখতে দেখতে পার হয়ে যায় অনেকগুলো দিন। এর মাঝে রাসেল আরও 2 জন যোগ দেয়, কেননা সামনে একটা ব্যাংক লুটের পরিকল্পনা করেছে রাসেল। সবাই রুমে বসে বলতেছে, শোন, এই কাজটা করতে পারলেই জীবন সেটেল। পাক্কা 2000 কোটি টাকা। তবে এই টাকা চুরি করা এত সহজ না। পুরো ব্যাংকে হাই সিকিউরিটি দেওয়া, ঘেরানো, আর প্রায় সব জায়গায় দেওয়া আছে লেজার রোশনি দা অ্যালার্ম। রাসেল, তাহলে এটা কিভাবে করব আমরা? আমরা তো শুনেই অনেক ভয় লাগছে। এই মিশনটা অনেক ভয়ঙ্কর হবে মনে হয়। রাফি ঠিকই বলেছে, তোর না হয় পরিবারের লোকের প্রতি কোনো মায়া নেই, তবে আমাদের তো মায়া আছে নাকি? রাফি, তুই ওকে বলে দে আমার সাথে কখনো যেন পরিবার নিয়ে কথা না বলে। আমার কোনো পরিবার নেই, যারা ছিল তারা সবাই আমার কাছে মৃত। রাইসা রাসেলের কথা শুনে আর কিছুই বলে না। রাসেলের খুব করে কষ্ট হয় পরিবারের কথা মনে হতেই। তবে বাবা মা সে আচরণের কথা মনে হলেই রাসেল একটা জানোয়ারে পরিণত হয়ে যায়। রাসেলের বোঝার কোনো হিতাহিত জ্ঞান থাকে না। দোস্ত, আমাদের কি করতে হবে সেটা বল আগে। এমনি গেলে তো আর হবে না। এই কাজটা করার আগে অবশ্যই আমাদের ভালো করে প্ল্যান করতে হবে। আমাদের ওই ব্যাংক ড্রয়িং থেকে আগে কিছু প্ল্যান করে ট্রেনিং করতে হবে। আমি সব সিকিউরিটি সিস্টেম হ্যাক করব। রাইসা, তুই বাইরে গাড়িতে বসে শুধু সিসিটিভি ক্যামেরার ফুটেজ নিয়ে কাজ করবি, আর বাকি সবাই এই কাজ করবে। ঠিক আছে, আমরা এইভাবেই আগে থেকে শিখে গেলে অবশ্যই কাজটা করতে পারবো। আর হ্যাঁ, আগামী সোমবারের দিন ব্যাংকের লকারে টাকা রাখবে পুরো 2000 কোটি। আমাদের হাতে সময় থাকবে মাত্র 3 দিন ট্রেনিং করার জন্য। এই 3 দিনেই আশা করা যায় সব কিছু ঠিক মতো শিখতে পারা যাবে। আমাদের এত চিন্তা নেই, আমরা তো থাকবো বাহিরে, রাসেল ভিতরে থাকবে। যত ভাবনা সব ওর কোলেই হবে। আমার কিছু হলে তুই অনেকটাই খুশি হস তাই না রে? আসলেই কি আমি তোকে অনেক জ্বালাতন করি বল? সেটা জানি না, তবে আমার ভালোই লাগবে রে চান্দু। তোর জন্য আমি ওপরে উঠতে পারছি না। রাসেল আর কোনো কথা না বলে সেখান থেকে বাইরে চলে আসে। রাসেলের গোপন রুমে এসে সব কিছু রেডি করতে থাকে। এইদিকে রাসেলের চলে যাবার দিকে তাকিয়ে, রাইসা, তুই জানিস রাসেল তোকে ঠিক কতটা ভালোবাসে? তোর জন্য নিজের জীবনটাও বাজি রাখতে দ্বিধাবোধ করে না, আর তুই ওর সাথে এমন করছিস। ওর ভালোবাসার গুল্লি মারি আমি? ওর মতো গুন্ডাকে ভালোবেসে আমি আমার জীবনটাকে নষ্ট করে ফেলবো, তাই না? তোর মাথায় কি বুদ্ধি আছে নাকি গেছে? রাইসা, আজকে হয়তো তুই রাসেলকে বুঝতেছিস না, তবে একদিন রাসেলকে ঠিকই বুঝবি। আফসোস সেদিন তোর কিছু করার থাকবে না। আমার তো খাইয়া কাম নাই ওর জন্য আফসোস করতে যাব।
আমি তোদের মতো ইমোশনাল মনের মানুষ না রে। আমি শক্ত মনের একজন মনের মানুষ, যার মাঝে নেই কোনো ভয়, নেই কোনো ডর। এইভাবেই ওরা অনেক কথা বলে। রাশা কিছুই বোঝে না, কেননা রাইসা এখানে এসেছে অন্য একটা লক্ষ্য নিয়ে। রাসেলের প্রেমে মগ্ন হয়ে সেই আশাটা নষ্ট করবে না রাইসা। এদিকে রাসেল কাজ করতে থাকে, ব্যাংকের সব কিছুই ওর কন্ট্রোলে নিয়ে নেয়, তারপরে সবাইকে প্রয়োজন মতো শিখিয়ে থাকে। এদিকে দেখতে দেখতে চলে আসে সেই দিন। রাসেল সবাইকে নিয়ে চলে আসে। রাসেল সবাইকে সবটা বুঝিয়ে দেয়। রাইসা, নিজের খেয়াল রাখিস, আর ভুল করলে মাফ করে দিস। আর তোরা সবাই শোন, আমি যদি বিপদে পড়ি তাহলে তোরা সবাই আমাকে রেখেই চলে যাইস। আমার যেন কেউ যেন এখানে না থাকিস। রাসেল, তোর মাথা কি গেছে নাকি? আমি তোর সাথে এতটা বছর হলো চলছি, তোর থেকে বাবা মা ভাই সবার আদর পেয়েছি, আর তুই আজকে আমাকে এমন কথা বলছিস? বন্ধু, বুঝতে চেষ্টা কর, তোদের কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না। তোরা তোদের নিয়েই সুখে থাকতে পারবি। তোদের জন্য ভাবার অনেক মানুষ আছে, কিন্তু আমার জন্য ভাবার কেউ নেই। না রে দোস্ত, এই পৃথিবীর বুকে তোকে নিয়ে ভাবার মতো হয়তো কেউ আছে। কেননা আল্লাহ কাউকে একা করে এই দুনিয়াতে পাঠায় না, সবাই কাউকেই জোড়া করে পাঠায়। তোকেও জোড়া কোথাও না কোথাও আছেই। তোর কথা আমি মানতে পারলাম না, কেননা আল্লাহ যদি সবাইকে জোড়া করেই পাঠায় তাহলে অনেক মানুষ বিয়ে না করেই পরপারে চলে যায় কেন? সেটা আমাকে একটু খুলে বল। দোস্ত, তোর সাথে আমি কথা বলে কোনো দিনই পারিনি, আর কখনো পারবো না। তাই বলি কি, তুই এখন ভিতরে যা, এখন কাজের পারফেক্ট সময়। ভালো থাকিস তোরা। আর রাইসা, নিজের খেয়াল রাখিস। এদিকে রাসেলের চলে যাবার দিকে তাকিয়ে রাইসা হাসতে হাসতে মনে মনে বলে, আমি তো এই দিনটার জন্যই অপেক্ষা করতেছিলাম। তুই শুধু দেখ তোর সাথে কত কি হয়। রাসেল, তুই আমার সাথে পাঙ্গা নিস। আহ, আমার কত স্বপ্ন, টাকা পয়সা বাড়ি গাড়ি সব হবে। এদিকে সবাই সবার কাছে লেগে যায়। রাসেল ধীরে ধীরে অন্য বিল্ডিংয়ের ছাদে উঠে পড়ে। এই ছাদ থেকে ব্যাংকের ছাদের একটা রশি দিয়ে আটকিয়ে দেয়। পরে রাসেল ধীরে ধীরে রশি বেয়ে ওই ছাদে চলে আসে। রাফি, আমি এই ছাদে চলে এসেছি, এখন তুই সবার পজিশন বলে দে। তুই যেখানে আছিস সেখানে কিছুই নেই। ওখান থেকে একটু সামনে গিয়ে ডাইনে মোড় নিলেই একটা সিকিউরিটি গেট পাবি। ওকে ঠিক আছে, আগে এটাকে সরিয়ে দেই, তুই আরো দেখতে থাক। রাসেল রাফির কথা মতো সেইখানে গিয়ে সেই লোকটার ঘাড় মটকে দেয়। সঙ্গে সঙ্গে রাসেল অন্য কোথাও চলে যায়। এভাবে সবাইকে মেরে রাসেল এর লকার রাখার রুমে চলে আসে। পাটা দরজার নখ খুলতেই ভিতরে যাওয়া যাবে। রাসেল হ্যাকিং করে সব কয়টা দরজার লক খুলেই যেই না ভিতরে যাবে, অমনি রাইসা বলে, এই খবিস, আর সামনে যাস না। সামনে লেজার লাগানো আছে এলোমেলো ভাবে। আমার মনে হয় না তুই এই কাজটা করতে পারবি। পুলিশ তোকে নিশ্চিত শ্বশুর বাড়ির আদর খাওয়াই ছাড়বে। ওই শাকচুন্নি, তুই কি আমার সাথে মজা করিস নাকি? তোকে আমি যেমনটা বলি সেটা কর, না হলে এসে তোর নাক আমি ফাটাবো কইলাম। যা, তোকে কিছুই বলে দিব না, যা করা তুই কর। আমাকে ভালো করে বল বাবু, একটু ঠিকভাবে বলে দাও না। তোকে বাবু বলতে আমার বই গেছে শাকচুন্নি। আমায় কিন্তু অনেক রাগ হচ্ছে, বললাম তাড়াতাড়ি তুই বল। এই তো স্পষ্ট করে বললাম, তুই আগে এইটা বল, তারপরে বাকিটা দেখা যাবে। আল্লাহ, আমি কোন মাইনকা চিপায় পড়লাম রে বাবা। আচ্ছা ঠিক আছে বাবু, আমাকে তাড়াতাড়ি বলে দাও কিভাবে যেতে হবে। এই তো লক্ষ্মী সোনা, প্রথমে বাম পাটা সামনে রাখ, মাথাটা ডান দিকে ঘুরিয়ে, পরে 2 ফিট সামনে এগিয়ে বুক ডাউন দেওয়ার মতো করে পার হয়ে সামনে যা। আবার সাঁতার কাটার মতো স্টেপ দিবি 2 বার। এখন কাঁটাতারের মতো একটা পার হ। এখন উপর দিয়ে লাফ দিয়ে জাম্প কর। ব্যাস, লেজার শেষ। এখন আর কোনো বাধা নেই। রাইসা রে, কত টাকা! আমি তো অবাক হয়ে গেছি, এত টাকা, তাও আবার একসাথে। আমি কোটিপতি হয়ে গেছি। হ্যাঁ দাঁড়াম, কে কোটিপতি হয় সেটা সময় বলে দিবে, তুই শুধু বাহিরে আয়। এদিকে রাসেল সব টাকা ব্যাগে ভরে একটা একটা ব্যাগ নিয়ে চলে আসে। এদিকে লেডিকিন রাসেলের সকল লোককে মেরে ফেলেছে, কেউ বেঁচে নেই। এমনকি রাফির লাশটা ব্যতীত কারো লাশ নেই। রাসেল রাফির মরা দেহটি ধরে কান্না করে। রাফি, আমার জন্য তোদের এত বড় ক্ষতি হয়ে গেল, আমাকে তুই ক্ষমা করে দিস প্লিজ। রাফি কোনো কথাই বলে না। এদিকে রাইসা শুধু হাসতে থাকে, যেটা রাসেল খেয়াল করে না।
ইস, সবাই কিভাবে মারা গেছে আমার তো দেখেই ভয় লাগতেছে রে। মানুষের একটুও দয়া মায়া নেই। আচ্ছা, সবাই মারা গেছে, তুই কিভাবে বেঁচে আছিস শুনি? ওরা তো তোকেও মারতে পারতো। আরে গাধা, ওরা তো বাহিরে ছিল, আমি হলাম গাড়ির ভিতরে লুকিয়েছিলাম, তাই অনেক খোঁজার পরেও দেখতে পাইসনি আমাকে। বুঝলাম, তোর কপাল ভালো, তাই হয়তো দেখতে পারিনি। এখন চল যাও যাক, কখনো ভাবিনি সবাইকে আমি এভাবে হারিয়ে ফেলবো। চল, আমি বুঝি খুব ভাবছিলাম রাফি ওর সবাইকে অনেক মিস করছি, কতদিন একসাথে কাজ করেছি। রাসেল আর কিছু না বলে গাড়ি নিয়ে সোজার গোডাউনে চলে আসে। রাসেল সব টাকা একটা লকারে গুছিয়ে রাখে। রাইসা ও রাসেলের সাথেই। রাইসা এত টাকা কখনো দেখেনি। রাইসা, দেখেছিস আমি হলাম এই দুনিয়ার টাকার কিং। আমার কাছে কত হাজার কোটি টাকা আছে আমি নিজেও জানি না। আচ্ছা, তুই তো আমাকে এই টাকা কখনো দেখাসনি, এত টাকার মালিক হয়েও কখনো জানাসনি। আমি কাউকে বলিনি, কেননা তুই তো জানিস আমার শত্রু হলো লেডি কিলার। ওর হাতের কাছে পেলে কি যে করবো আল্লাহই জানে। ওই শুধু জানে আমি হলাম এই জগতের মাফিয়া কিং ডিজে, তাছাড়া কেউ জানে না। তার মানে তুই যেই দিন ডিজের সাথে দেখা করতে গেলি সেই দিন তুই নিজেই নিজের সাথে দেখা করেছিস আয়নার মাধ্যমে? রে, আচ্ছা এখন চল, এখানে আমি ছাড়া কেউ কোনোদিন আসতে পারবে না। আজকে সময় হয়ে গেছে আমার বাবা মার সামনে গিয়ে টাকা দিয়ে তাদের বুঝিয়ে দেবার আমিও সব পারি। এদিকে রাইসা রাসেলের মাথায় 2টা বন্দুক ঠিকই বলে, যেটা দেখে বা শুনে রাসেল তো পুরাই অবাক। রাসেল, তোর সেই ইচ্ছেটা কোনোদিন পূর্ণ হবে না রে। আফসোস, আমার মতো লেডি কিলারকে তুই নিজের বাসাতেই রেখে খাইয়েছিস, কখনো বুঝতেও পারিসনি আমি সেই লেডি কুইন যে তোর চিরশত্রু। রাইসা কথা বলে শেষ করার আগেই 2টা গুলি করে দেয় রাসেলের বুকে। রাসেল রাইসার মুখের দিকে হাসি মুখে ভাবে তাকিয়ে আছে অবাক নয়নে। রাসেল কিছুই বলতে পারছে না, ওর যেন কোনো কিছুই বলার ভাষাটাই মুখ থেকে হারিয়ে গেছে। তুই মরার আগে একটা সত্য কথা বলে দিই, আমি কে সেটা তো তুই জেনে গেছিস, তবে আমার আরও একটা পরিচয় আছে, সেটা হলো আমি তোর বাবার বন্ধুর মেয়ে। আমি ছোট থেকেই তোকে চিনি, আর আমার ছোট থেকেই নেশা ছিল অনেক অনেক টাকা কামানোর, তাই তো এই পথে নেমে পড়ি। ভালোই চলছিল আমার জীবন, মাঝখানে তুই এসে আমার পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছিস, তাই তো তোর সাথে এমনটা করি। আজকে আমি অনেক খুশি, ছোটবেলার সেই স্বপ্নটাকে সত্যি করতে পেরেছি। তুই আমাকে বলতি, তাহলেই তো আমি হাসতে হাসতে তোর পথ থেকে সরে দাঁড়াতাম। তোকে নিজের থেকেও বেশি ভালোবেসেছিলাম, আর তুই সেই ভালোবাসার এই প্রতিদান দিলি। আমাকে মারতে তোর হাত একটু কাঁপলো না? তোকে মারতে আমার হাত কাঁপে কেন? আমার তো কোনো মন নেই, আর তোর বন্ধুদের মারতেই তো চিন্তা করিনি। তুই কি বোকারে, নিজের বন্ধুদের মারার পরেও আমাকে বুঝতে পারিসনি। ইস, সেই দিন রাফি অনেক করে বলেছিল, চল নিজের কানেই শুনে আয়, মরেই যাবি তো, শুনেই মর। দেখো রাইসা, তুমি সবাইকে মেরেছ, সেটা রাসেল মানবে, কিন্তু আমাকে মেরো না, তাহলে রাসেল তোমাকে প্রাণে বাঁচিয়ে রাখবে না। তোমার টাকা দরকার, আমি রাসেলকে বলে তোমাকে টাকা নিয়ে দিব, তবু আমাকে মেরো না। না রে, তোকে বাঁচিয়ে রাখলে এই লেডি কুইনের মনের আশা কোনোদিন পূর্ণ হবে না, তাই তোকে মরতেই হবে। সরি রে, ভালো থাকিস ওপরে। রাইসা কথাটা বলি রাফির বুকটা গুলি করে ঝাঁঝরা করে দেয়। রাফি মরার আগে রাইসার দিকে অবাক নয়নে একটাই কথা বলে যায়, আর সেটা হলো, রাইসা, তুমি আমাদের সবাইকে মেরেছ ভালো, আমরা কিছুই মনে করছি না, তবে দোহাই লাগে রাসেলকে কিছু করো না। ও তোমায় খুব ভালোবাসে, বলতে পারো নিজের থেকেও বেশি, আর আমাদের মেরেছ সেটা জেনে ওর কাছে বলিও না, তাহলে ও তোমাকে প্রাণে বাঁচতে দেবে না। শুনে রাখ, তোর বন্ধুকেও মরতে হবে, কেননা এই দুনিয়ার বুকে শুধু একটাই আতঙ্ক থাকবে, আর সেটা হলো লেডি কুইন, কোনো ডেজে ফিজে না।
রাফি আর কিছুই বলে না। রাফির দেহটি রাইসার সামনে মাটিতে পড়ে থাকে। এদিকে রাইসার সামনে তখনই রাসেল চলে আসে। ইস, তোর বন্ধুকে মারছি বেচারা। কত করে বলেছিল তোকে যেন না মারি, কিন্তু কি করার বল? তোকে না মারলে আমি যে লেডি কুইন হয়ে রাজত্ব করতে পারবো না। রাইসা, তোকে আমি কোনোদিন বাঁচতে দেব না। দরকার হলে আমি তোকে পরে জন্মে মেরে আমার বন্ধুদের মৃত্যুর প্রতিশোধ নেব, তবুও তোকে বাঁচতে দেব না। তোর মৃত্যুর আগ মুহূর্তে এমন কথা শুনে আমার খুব হাসি পেল রে। আচ্ছা থাক, খুব করে ভালো থাকিস ওপারে বন্ধুদের সাথে। আর হ্যাঁ, আমি তোর বাবা মাকে 15 লাখ টাকা দিয়ে বলবো তোর দেওয়ার লাস্ট গ্রিপ তাদের জন্য। কি বলিস? রাইসা, তুই বুঝতে পারছিস না কত বড় ভুলটা করতেছিস? আমি তো তোকে কখনোই ক্ষমা করব না। বারে, তুই বুঝি আমার স্বামী যে তোর থেকে আমার ক্ষমা নিতে হবে? রাইসা কথাটা বলি সব টাকা ব্যাগে ভরে নিয়ে নেয়। রাসেল চেয়ে চেয়ে দেখছে আর নীরবে চোখে জল ফেলছে। কিছুই করার নেই। রাইসা সব কিছু নিয়ে খুশি মনে চলে যায়। এর মাঝেই পার হয়ে যায় 1 বছর। এই দেশে নতুন করে পা রেখেছে আরকে, যে নামটা শুধু ভয়ঙ্কর না, বরং ভয়ঙ্কর থেকেও ডেঞ্জার। ম্যাডাম, আর কি তো একে একে আমাদের সব কিছু শেষ করে দিচ্ছে। আফসোস, এই মানুষকে কেউ দেখতে পায় না। কি বলিস? এই লেডি কুইনের জিনিসে হাত দেয়? হেই, আর কে তো ছেড়ে দিলে চলবে না, ওকে তো দেখেই নিব। ম্যাডাম, শুধু বললেই হবে না, বরং এটা করে দেখাতে হবে। বেটা খুব করে জ্বালাচ্ছে আমাদের। বেটার সাহস কত বড়, আপনার জিনিসের দিকে হাত বাড়ায়। ওই কি বোঝে না লেডি কুইনের জিনিসের দিকে হাত বাড়ানো আর আগুনের দিকে হাত বাড়ানো একই কথা? গাড়ি বের কর, আমি আজকে রাসেলের মা বাবার সাথে দেখা করতে যাব। ইস, তারা মনে হয় আমার জন্য পচে বসে আছে। আচ্ছা ম্যাডাম, আপনি শত্রুর মা বাবাকে এত যত্ন করে কেন রাখেন? আমার মাথায় তো সেটাই ঢুকছে না। আরে গাধি, তোর মাথায় যদি সেটাই ঢুকতো তাহলে তো আমার জায়গায় তুই থাকতিস, তাই না? ওনাদের সাহায্য ছাড়া আমি এই পর্যায়ে পৌঁছাতে পারতাম না। আচ্ছা ম্যাডাম, সব থেকে বড় খবর তো আপনাকে দেওয়াই হয়নি। আর কি আমাদের প্রজেক্টের পুরো সিকিউরিটি সিস্টেম হ্যাক করেছে। এখন ওর ইশারা ছাড়া কিছুই হবে না। আমার মনে হয় ওই অনেক বড় মাপের খেলোয়াড়। রেশির কথা শুনে রাইসার তো মাথায় আগুন ধরে যায়। আর মাথা গরম হবেই না কেন? এত কষ্ট করে সাজানো সাম্রাজ্য কেউ এভাবে ধ্বংস করবে, আর ও কি চুপ করে থাকবে নাকি? আপনারাই বলেন। কি বলিস? আমাদের প্রজেক্টের যেই সিকিউরিটি সিস্টেম ব্যবহার করা হয়েছে সেটা কেউ হ্যাক করতে পারবে না, শুধুমাত্র রাসেল ছাড়া। কেননা ও সব করতে পারে, যে কিনা নাসার মতো বড় বড় সিকিউরিটি সিস্টেম ওয়েবসাইট হ্যাক করেছিল। কি বলেন ম্যাডাম, রাসেল এত বড় হ্যাকার ছিল? তাহলে কি ম্যাডাম ডিজে নামক সেই বিপজ্জনক রাসেল আবার ফিরে এসছে আমাদের ধ্বংস করতে? না, সেটা কিভাবে হবে? কারণ আমি নিজের হাতে চোখের সামনে ওকে গুলি করে মেরেছি। সেখান থেকে বেঁচে ওঠার কোনো চান্স নেই। আচ্ছা, যা হবার পরে দেখা যাবে। আগে চলেন, গাড়ি রেডি আছে, আমরা রাসেলদের বাড়ি থেকে ঘুরে আসি। চল আগে ঘুরে আসি। এমনিতেই অনেক দিন হলো কাজের চাপে আন্টি আঙ্কেলের সাথে দেখা করতে পারিনি। তারপর ওরা দুজন গাড়ি নিয়ে রাসেলের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সাথে অনেক কিছু নিয়ে নেয়। কিছু সময় পরে ওরা সেই বাড়িতে পৌঁছে যায়। রাশি ভিতরে আসতেই দেখতে পায় রাসেলের মা সোফায় বসে আছে, কেননা রাইসা ওদের বাড়িটা দোতলায় পরিণত করে দিয়েছে। রাসেলের মা রাইসাকে দেখা মাত্রই, কিরে মা, তুই আজকে এতদিন পরে আসলি কেন? তোর জন্য তো আমাদের অনেক কষ্ট হয়েছিল। এই টেনশনে না জানি তোর কখন কি হয়ে যায়। আরে আন্টি, আমার কিছুই হবে না তোমরা থাকতে। আসলে কাজের চাপ আর ইদানিং আমার রাজ্যে ব্যাঘাত ঘটাচ্ছে আর কে নামক কোনো এক শত্রু, যাকে কেউ কখনো দেখেনি। কি বলিস? আমার ছেলে ছিল এমন, এখন তুই নিজের হাতেই ওকে মেরে লেডি কুইন হয়েছিস। এখন আর কে, আবার কে? রাইসা কিছু বলতে যাবে, ঠিক তার আগেই রাসেলের বাবা সিঁড়ি দিয়ে নামতে নামতে বলে, রাইসা,
আমি শুনেছি আর কে অনেক ভয়ঙ্কর একজন লোক, তাই তুই আজ থেকে আমাদের সাথেই থাকবি। মা মরা মেয়েটাকে আমরা বিপদের মুখে ফেলে রাখতে পারি না। আঙ্কেল, আমি তো নিজেই একজন বিপদ, তাহলে কোন বিপদ আবার আমার সাথে পাঙ্গা নিতে আসবে বলেন? মারে, রাসেলকে তুই নিজের হাতে খুন করেছিস, এখন ওর কোনো বন্ধু কি তাহলে তোর শত্রু হয়ে এসেছে তোর ক্ষতি করে রাসেলের প্রতিশোধ নেওয়ার জন্য? হুম? আচ্ছা, ম্যাডাম আপনাদের ছেলেকে খুন করেছে, আর সেই আপনারা নিজেই ছেলের খুনিকে এত আদর ভালোবাসা দিচ্ছেন, যেখানে ছেলের খুনির জন্য ম্যাডামকে শাস্তি দেওয়া উচিত ছিল। রেসি, তুই আমার খাইয়া আমার পইরা আমার নামে এদের কাছে শাস্তি দাবি করিস? আমি কিন্তু এই শাস্তি তোকে দিব। রাইসা, তুই থাম তো। ও যেই প্রশ্নটা করেছে সেটা ঠিক আছে। আসলে মা, রাসেল আমাদের নিজের কোনো সন্তান না। আমাদের কোনো সন্তান হয়নি বলে আমরা ওকে কুড়িয়ে এনেছিলাম রাস্তা থেকে। কি বলেন? রাসেল তাহলে আপনাদের নিজের কোনো ছেলে ছিল না? আমি তো এর আগে কখনো এটা জানিই না। আসলে মা, এটা রাসেলও জানতো না। আমরা একটা রাস্তা দিয়ে আসার সময় দেখি রাসেল রাস্তায় পড়ে কান্না করতেছে, আর পাশে পড়ে আছে ওর বাবা মায়ের মরা দেহটি। কারা যেন ওর বাবা মাকে নির্মমভাবে হত্যা করেছে। সেদিন থেকে রাসেলকে আমরা বড় করতে থাকি, কিন্তু ওর প্রতি আমাদের কোনো ভালোবাসা আসতো না। ওর সাথে সব সময় অত্যাচার করতাম। আসলে পর তো পরই হয়। আচ্ছা আন্টি, আপনাদের সাথেই থাকবো। এখন তাহলে আসি। আর কে আমার সিস্টেম হ্যাক করেছে সেটা ঠিক করতে হবে। ঠিক আছে মা, যা, তবে একটু দেখে শুনে থাকিস। রাসেল যেহেতু দেশের রাজা ছিল, তাই ওর লোকের অভাব না থাকারই কথা। আন্টি, এই রাইসা কাউকে দেখে ভয় পায় না। মনে রেখো, এই রাইসা শত্রুর সাথে একই ঘরে থেকেছে, তবুও বুঝতে দেয়নি সেই লেডি কিলার। যা বলেছিস। আচ্ছা, দেখে শুনে যাস কেমন? আর সকালে চলে আসিস, আমি তোর জন্য খাবার রেডি করে রাখবো নি। তারপরেই রাইসা চলে আসে। এদিকে রাইসার মনে মনে একটাই চিন্তা বারবার হতে থাকে, আর সেটা হলো যারা রাসেলকে কুড়িয়ে এনেও নিজের ছেলের মতো মানুষের মন্দ করতে একবারের জন্যও ভাবে নাই, তাহলে হেরা আমার ক্ষতি করতে কি করে ভাববে না? হেরা তো টাকা লোভে আমাকেই তাদের পথ থেকে সরিয়ে দিতে পারে না। হেদের একটা ব্যবস্থা করতেই হবে, কেননা এই রাইসার কোনো দুর্বল জায়গা থাকা যাবে না। এদিকে রেশি রাইসাকে এমন চিন্তা করতে দেখে রাইসাকে অবাকের চোখে প্রশ্ন করে, আচ্ছা ম্যাডাম, আপনি এমন করে কি এত ভাবছেন শুনি? সে কখন থেকে দেখছি আপনি ভেবেই যাচ্ছেন তো ভেবেই যাচ্ছেন। আসলে রেসি, যারা ছেলেদের সাথে এমন করতে পারে তারা আমার সাথেও তো খারাপ করতে পারে। টাকা নেশা খুব বড় নেশা, মানুষকে অমানুষ বানাতে বেশি সময় নেয় না। ঠিকই বলেছেন, আমারও সেটাই মনে হয়েছে। আপনার সাথে তারাও রাসেলের মতো করতে পারে, তাই বলে কি আমাদের সাবধান হওয়া উচিত? তুই ঠিকই বলেছিস, আমাদের সাবধান হওয়া উচিত। এখন চল, যা হওয়ার পরে দেখা যাবে। তারপর ওরা আর কোনো কথা না বলে পথ চলতে শুরু করে। এদিকে আর কে বসে আছে চিন্তিত মনে। ঠিক তখনই ওর কাছে আসে ওর বন্ধু। আচ্ছা, আর কে, তুই এমন করে চিন্তা করছিস কেন? সেই কখন থেকে আমি লক্ষ্য করে যাচ্ছি, তো লক্ষ্য করে যাচ্ছি। আসলে আজকে খুব করে অতীতের কথাগুলো মনে মাঝে কড়া নেড়ে যাচ্ছে, খুব করে বেঈমানটাকে মনে পড়ছে। শোন, আর কে তোকে নরম হলে চলবে না, বলে গেলে হবে না। সে তোর সাথে কি করছে তোর প্রতিশোধ তোকে নিতেই হবে। আমি শুনেছি রাইসা এখন তোদের বাড়িতে তোর বাবা মায়ের সাথেই থাকে। কি বলিস? ও আমার বাড়িতে থাকে আর আমি কিছুই জানি না? ওকে তো আমি ছাড়বো না কখনো, ওকে তিলে তিলে মারবো আমি। আমার সব বন্ধুকেও মেরেছে। ঠিক আছে, তুই এখন গিয়ে তাহলে একটু কাজ কর, ওরা যেন সিস্টেম হ্যাক ছাড়াতে না পারে। আমি অফিসে গেলাম, আমার আবার আর কে খুঁজতে হবে। জীবন ফুরিয়ে যাবে, তবু এই আর কে করার সিস্টেম হ্যাক কেউ ছাড়তে পারবে না। এটা তুই স্বর্ণাক্ষরে লিখে রাখতে পারিস।
না বাবা, দরকার নেই। এমনিতেই সোনার এখন অনেক দাম, অনেক কষ্ট করে টাকাটা কামাই করতে হয়। তোর মতো মন চাইলে তো আর টাকা আসে না। আর কি বন্ধু টিটু উপরের কথাটা বলেই সেখান থেকে চলে যায়। এদিকে রাইসা অনেক চেষ্টা করে কিন্তু কিছুতেই সফল হতে পারে না। হঠাৎ আরকে একটা কার্টুনের বয়স দেয় লেডি কুইনের ওয়েবসাইটে। রাইসা মেসেজটা দেখেই খুশি মনে ওপেন করে। লেডি কুইন, এই আর্কের করার সিস্টেম হ্যাক সারানো এত সহজ না। আর কি ভেবেছিস রাসেলের বাড়িতে থাকলে তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না? এটা তোর ভুল ধারণা। তুই 100 হাত মাটির নিচে গিয়ে লুকিয়ে থাকলেও আমি তোকে খুঁজে বের করে তিলে তিলে কষ্ট দিয়ে মারবো। আরকের মেসেজটা শুনেই তো রাইসার চোখ ছানাবড়া হয়ে যায় আর চিন্তায় পড়ে যায় কি জানি কি করে বসে আরকে। এদিকে রাইসা কেমন চিন্তা করতে দেখে রেশি বলে, ম্যাডাম, আমার মনে হয় রাসেলের বাবা মা ওই আর্কের সাথে মিলে আছে। না হলে আর্কে আমাদের বিষয়ে জানতে পারলো কিভাবে? আমরা তো কিছু সময় আগেই ওই বাড়ি থেকে এসেছি। রেসি, তুই ঠিক বলেছিস। আর কে জানলো কিভাবে? আমি রাসেলের বাসায় থাকবো আজকে থেকে। চল, আজকেই ওদের জীবনের শেষ দিন। আমার হাত থেকে ওদের কেউ বাঁচাতে পারবে না। ওদের কত বড় সাহস, আমার খেয়ে আমার পরে আমার কথাই শত্রুর কাছে বলে। ম্যাডাম, মাথা গরম করলে চলবে না, বরং আপনাকে ঠান্ডা মাথায় কাজ করতে হবে। না হলে আরকে আবার জেনে গেলে তো সব কিছু নষ্ট করে ফেলবে। তুই ঠিক বলেছিস। আচ্ছা তুই থাক, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। আর দেখিস এখানে যেন কেউ নতুন করে না আসে। আচ্ছা, সেটা না হয় ঠিক আছে। তবে ম্যাডাম, আপনি এখন কোথায় যাচ্ছেন সেটা তো বলেন। বললাম না একটু বাইরে যাব। তুই এত কথা কেন বলিস? তোর চাকরি মনে হয় এবার নট করতে হবে, তাহলেই তুই মজা পাবি। কথাটা বলেই রেশি গাড়ি নিয়ে হর্নন করে ছুটে যায় রাসেলের বাড়ির দিকে। রেশিকে না নিয়ে নেয়। রেশি তো কেমন চিন্তায় পড়ে যায়। তাই রেশি অনেকটা সময় বসে থাকে। কেন জানি ওর ভালো লাগছিল না রাইসার ব্যবহার। তাই কাউকে ফোন করে সবটা খুলে বলে। সেই লোকটা আবার সব কিছু রাসেলকে খুলে বলে। আর তার মাধ্যমেই জানতে পারে রাইসা ওর বাড়িতে যাচ্ছে ওর বাবা মাকে মারতে। তাই রাসেল আর এক মুহূর্ত দেরি না করে বেরিয়ে পড়ে ওর বাড়ির উদ্দেশ্যে। এদিকে রাইসা চলে এসেছে। রাইসা যেই না বাড়ির ভেতরে যাবার জন্য পাটা দরজায় ফেলে তখনই শুনতে পায় ভিতরের কথা। রাইসা দরজা দাঁড়িয়ে ভালো করে শুনে বুঝতে পারে রাসেলের বাবা মা বলাবলি করতেছে। আচ্ছা রাসেলের বাবা, আমরা ছেলের সাথে এমনটা করতে একটুও ভাবিনি। তাহলে রাইসা কোথাকার কি? ওকে মারতে এত কেন ভাবছি? হ্যাঁ, তুমি ঠিক বলেছ। ওকে আমরা পথ থেকে সরিয়ে দিলেই এই সব কিছু আমাদের হয়ে যাবে। কিন্তু আগে রাইসা আর্কের সাথে কিছু একটা করে বসুক, তারপর আমরা নিব বসে বসে মজা। এটা ঠিক আছে। তাহলে এমনটা বলা যায়, জেলে জাল টানবে আর মাছ ধরে নিয়ে আসবে অন্য কেউ। জেলে একটা মাছও পাবে না। ওদের কথা শুনে রাইসা তো পায়ের রক্ত মাথায় উঠে যায়। রাগে যেন রাইসার মাথা ফেটে যাচ্ছে। রাইসার আগে ফুসতে ফুসতে হাতে তালি দিতে দিতে বলে, বাহ বাহ, কি সুন্দর প্ল্যান তোমাদের। আমাকে মারা কি এতই সহজ? এই লেডি কুইন কতটা ভয়ঙ্কর সেটা তোমরা জানো না। আমি কতটা ভয়ঙ্কর তা আজ আমি তোমাদের বুঝিয়ে দেব। রাইসার কথা শুনেই তো ওদের হাত পা কাঁপতে শুরু করে। কেননা ওরা জানে রাইসাতেও অনেক রাগী, যা বলবে সেটাই করবে। তবুও কাঁপা কাঁপা কণ্ঠে রাসেলের মা বলে, সমস্যা মানে? অনেক বড় সমস্যা হয়েছে। আমি না আসলে তো তোমাদের লুকিয়ে থাকা সুন্দর চেহারাটা দেখতেই পারতাম না। আহ, কি সুন্দর তোমাদের পরিকল্পনা, কিন্তু আমি তো তোমাদের এই পরিকল্পনা সফল হতে দিব না। রাইসা, তুই এমন করছিস কেন? দেখ, এমনটা আমাদের সাথে করিস না। আমরা তোর সাথ দিয়েছি কিন্তু। তাই তো তোমাদের মুক্তি দিচ্ছি। পরপারে গিয়ে দুজনে আরামে টাকা গুনতে থেকো গা। কষ্ট করে দুনিয়ায় এত গরমে বসে বসে টাকা গুনতে হবে না। রাইসা কথাটা বলি ওদের দুজনের গলায় ধারালো ছুরি দিয়ে একটা টান মেরে দেয়।
সাথে সাথেই গলা থেকে ফেলকি দিয়ে রক্ত পড়তে শুরু করে। ঠিক এমন সময় রাসেল বাড়ির ভেতরে প্রবেশ করে, দৌড়ে ওদের কাছে গিয়ে। রাইসা, তুই এটা কি করলি? আমার বাবা মাকে এভাবে মেরে ফেললি? এদের মারতে তোর কি হাত একটুও কাঁপলো না? রাসেলকে দেখে রাইসা তো ভূত দেখার মতো হয়ে যায় আর অবাক হয়ে তোতলাই তোতলাই জিজ্ঞেস করে, রাসেল, তুই এখানে? আর তোকে না আমি 1 বছর আগে নির্মমভাবে হত্যা করেছি, তাহলে এখন কিভাবে আসলি এখানে? তুই ভূত নয় তো আবার? তোকে না মেরে কি আর আমি মারতে পারি বল? তোর তো আগেই বোঝা উচিত ছিল আমি ফিরে এসেছি। তুই আগে বুঝতে পারিসনি রাসেল ছাড়া তোর সিস্টেম কেউ হ্যাক করতে পারে না। তাহলে হ্যাক কিভাবে হলো? আমি সেটা আগেই বুঝেছিলাম। তুই আর কি সেজে আমার সাথে পাঙ্গা নিতে আসছিস, কিন্তু এত চাইরানা পয়সাও লাভ নাই, কেননা আমি আজকে তোকে আর বাঁচতে দিব না। সেই দিনের মতো ভুল আজকে আর করব না। রাসেল কিছু বলতে যাবে তার আগে দরজার কাছে থেকে টিটু বলে ওঠে। টিটুর সাথে দাঁড়িয়ে আছে রেশি, কেননা রেশি এলো টিটুর গার্লফ্রেন্ড। টিটু খবরের জন্য পাঠিয়েছিল রাইসার কাছে চাকরি দিয়ে। তোর মতো চুহা রাসেলের মতো শেরকে মারতে পারবে না রে, তাই এই আশাটা তেমন তোর মন থেকে জেরে ফেলে দেয়। শুধু মন কিছু কষ্ট পেতে হবে আশা পূরণ করতে না পেরে। সরি রাসেল, তোমার মা বাবাকে বাঁচাতে পারলাম না। আমি আর একটু আগে যদি খবর দিতাম তাহলে এমন হতো না। আর এদের মতো মানুষদের এই দুনিয়ায় বাঁচার কোনো অধিকারও নাই। এরা তোমার মা বাবার নামে কলঙ্ক, আর তার থেকে বড় কথা, এরা তোমার আসল বাবা মা না। রেশির মুখে এমন কথা শুনে রাসেল তো অবাক হয়ে যায়। বলে কি এই মেয়ে, যাদের ছোট থেকে মা বাবা বলে এসেছে, আজকে বলছে তার নাকি ওর আসল বাবা মা না? তাই রাসেল অবাক হয়ে জিজ্ঞেস করে, কি বলো এসব? এরা যদি আমার বাবা মা না হয়ে থাকে তাহলে আমার আসল বাবা মা কারা? আফসোস, তোর বাবা মা তুই ছোট থাকতেই মারা গেছে তোকে একা করে। এরা তোকে কুড়িয়ে এনেছিল রাস্তা থেকে, আর তোকে মারার জন্য সেই দিন এরাই আমাকে সাহায্য করেছিল, কেননা টাকার নেশা এদের অন্ধ করে দিয়েছিল। কি? আমি তাহলে এতদিন এদের জন্য এমনি কষ্ট করছি? যাই হোক, বাবা মা তো আমারই ছিল, আসল হোক আর নকল হোক। তা লেডি কিলার, তোকে এখন কি আমার হাত থেকে বাঁচাবে? আমাকে মারা এত সহজ না রে। তার আগে তুই এটা বল, পুলিশ অফিসার টিটু তোর সাথে কেন? আর তুই মৃত্যুর দুনিয়া থেকে ফিরেই বা আসলি কিভাবে? রাসেল রাইসার কথা জবাবে কিছু বলতে যাবে, ঠিক তার আগে টিটু বলে ওঠে, রাসেল তুই থাম, আমি ওকে ওর কথার জবাব দিচ্ছি। লেডি কুইন, মন দিয়ে শোন। আমি আগে থেকে রাসেলের বন্ধু ছিলাম, তবে কেউ সেটা জানতো না। আমি আর রাসেল সব কাজের প্ল্যান একসাথে করতাম। সেদিন রাসেলের টাকায় গোডাউনে গেছে, তোকে নিয়ে সেটা আমি আগে থেকে জানতাম। আমার একটু দেরি হবার কারণ তুই ওকে মারতে পেরেছিলি। আমি পৌঁছে দেখি রাসেল কোনোরকম বেঁচে আছে। আমি ওকে হাসপাতালে নিয়ে আসি। অনেক চিকিৎসা করার পর একটু ভালো হয়ও, তবে ভালোভাবে দেশে কাজ না হয় ওকে সিঙ্গাপুর নিয়ে যায়। সেখানে দীর্ঘদিন চিকিৎসা করে আজকের এই রাসেল আর কে হয় তোর মৃত্যুর পরোয়ানা নিয়ে এসেছে। বুঝেছিস নাকি বেচার আছে? রাসেল, আমাকে তুই ক্ষমা করে দে। আমি আর এমন করব না। আমি টাকা নেশে অন্ধ হয়ে গিয়েছিলাম। ক্ষমা? তো আবার তোর মতো ছলনাময়ী নারীকে? আরে তোকে ক্ষমা করলে তো আমার বন্ধুরা আমাকে অবিশ্বাস করবে। তোর এই সুন্দর পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। তুই না আমাকে ভালোবাসিস, আর ভালোবাসার মানুষকে কি কেউ মারতে পারে? তোর ভালোবাসার মায়ের বাপ, তোর মতো মেয়েকে ঘৃণা করা যায় কিন্তু কখনো ভালোবাসা যায় না। রাসেল কথাটা বলি একটা ধারালো চাকু দিয়ে রাইসার হাতের রক কেটে দেয়। রাইসা চিৎকার করে কান্না করতে থাকে। সবাই মজা নিচ্ছে, আর রাসেলের খুব করে কষ্ট হচ্ছে রাইসার জন্য। রাসেল নিজেকে শান্ত রাখতে আর রাইসার কষ্ট সহ্য করতে না পেরে রাইসার গলায় রক কেটে দেয়। রাইসার দেহটি মাটিতে পড়ে গলা কাটা মুরগির মতো ধাপাতে থাকে। ছটফট করতে করতে রাইসার দেহ থেকে উড়ে যায় প্রাণ পাখিটা। রাসেলের খুব করে কষ্ট হচ্ছে। রাসেল চায়নি এভাবে নিজের হাতে প্রিয় মানুষটাকে মারতে, তবুও যা কিছুই করা ছিল না। এতগুলো মানুষের খুনের বদলা তো নিতেই হবে। রাসেল এখন চল বাসে যাই। এরা এদের শাস্তি পেয়েছে, এখানে আমাদের আর কোনো কাজ নেই। বাসায় গিয়ে নাকে তেল দিয়ে ঘুমাতে পারবো। না রে দোস্ত, বাসায় যাব না। তুই আমার সাথে আছিস সেটাই কেউ জানে না, আর কখনো কেউ জানবেও না। এখন তো আমার কাজ শেষ, তাই তুই আমাকে আইনের হাতে তুলে দে। জীবনে অনেক অন্যায় করেছি, সেটার মাসুল ভোগ করতেই হবে।
দোস্ত, তোর সাথে আমিও অন্যায় করেছি, তাহলে শাস্তি যদি পেতে হয় তুই একা কেন পাবি? শাস্তি আমিও পাবো, কেননা আমরা দুজনই সমান অপরাধী। দেখ, তোর একটা সুন্দর ভবিষ্যৎ আছে, তুই রেশিকে নিয়ে সুন্দর একটা পরিবারের সৃষ্টি কর। আমার জীবনটা এমনিতে অন্ধকারে তলিয়ে গেছে, তাই আমার বাকি জীবনটা জেলের অন্ধকারেই ভালো মানাবে। ভাই, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমি জানি আপনি দেশের নামকরা একজন মাফিয়া। শুধু যে আইন বিরোধী কাজ করেছেন সেটা তো নয়, কখনো কখনো সত্য কাজও তো করেছেন অনেক। আপনার টাকায় কত এতিমখানা চলছে সেটার হিসাব করে আমি ক্লান্ত হয়ে যাই। না রে বোন, আমার পাপের শাস্তি আমাকে পেতেই হবে। দোস্ত, আমাকে নিয়ে চল। জেলের পোড়া রুটি যে আমার জন্য অধীর আগ্রহ নিয়ে পথ চেয়ে বসে আছে। টিটু আর কিছু না বলেই রাসেলকে নিয়ে যায়। আসলে টিটু জানে রাসেল যেটা বলছে সেটার বাইরে কখনোই যাবে না। রাসেলকে আদালতে তুললে রাসেলের খারাপ দিকের পাশাপাশি ভালো দিকের প্রমাণ পেয়ে রাসেলের 10 বছরের শাস্তিতে আদালত। রাসেল জেলের মাঝে রাইসার ছবিটা বুকে নিয়েই সময় কাটায়। রাসেল চোখের জলে প্রিয় মানুষটার রঙিন ফটো যেন সাদা কালো হয়ে গেছে। রাসেল সারাক্ষণ ছবির বুকের উপরে রাখে আর কান্না করে। রাসেল বেশি করে কাঁদুক, আমরা বরং চলে যাই। এই গল্পটা এখানেই শেষ করে দিলাম। ভালো থাকবেন সবাই।